আসসালামু আলাইকুম সবাইকে। চ্যাপ্টার 3 পরিমাণগত রসায়নের হাজারিন অক্সাইডের এমসিকিউ সলভ কোর্সে আবারও স্বাগতম। আমাদের এটা কোর্স আসলে এটার না, ফুল সেকেন্ড পেপারে চলছিল। তোমরা পরিবেশ রসায়ন দেখেছো, তোমরা জৈব রসায়ন দেখেছো, এরপরে আসতেছে হচ্ছে আমাদের পরিমাণগত রসায়ন, এরপরে আমাদের থাকবে তড়িৎ রসায়ন, তারপরে শেষ হবে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, আমার পরিচয় তোমরা সবাই জানো। আমি ইঞ্জিনিয়ার আব্দুল আল গালিব, তোমাদের ইবিডি হার্বাল কোর্সের বা ইবিডির কেমিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বাকি চ্যাপ্টার 3 এর পরিমাণগত রসায়নের সামনে আমরা আগাই। এখানে যে কটা এমসিকিউ আছে আমরা চেষ্টা করবো সবগুলো সলভ করার। আমি একটা কথা একটু আগে একটু বলে রাখি, এই অধ্যায়ের এমসিকিউ সলভ করতে গেলে তোমাদের একটু প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট। তুমি ম্যাথ জানো, এখানে যেগুলো আছে এইভাবে সলভ করতে হয়, কিন্তু যদি এমসিকিউতে আসে ওই 25 মিনিটের ভেতরে 25টা এমসিকিউ এর মধ্যে যদি এটা থাকে, তোমার কিন্তু ওই উইদিন শর্ট টাইম সলভ করতে হবে। তো এর জন্য তোমার কিছু মৌলের ভর মনে রাখা উচিত, এটা সবসময় আমি বলে দিই। আর বিক্রিয়াগুলোকে খুব ফাস্ট মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে, যে এই প্রসেস এভাবে। তুমি ওই সময় হ্যান্ড ক্যালকুলেশন করবে অবশ্যই, না জানলে তো কিছু করার নাই, করতেই হবে। কিন্তু যদি একটু আগে থেকে প্র্যাকটিস করা থাকে, তখন কিন্তু তুমি দেখবা যে বিষয়গুলো তোমার জন্য খুব সুইফটলি হয়ে যাচ্ছে। পরীক্ষার হলে তোমার কিন্তু এক্সট্রা কোনো সমস্যা হচ্ছে না। এই হচ্ছে ভাই বিষয়, খুব সিম্পলি আমি বলে দিলাম কি কি করণীয় এই অধ্যায়ের জন্য তোমার। কারণ টাইম কিল হলে বাকি এমসিকিউ তুমি কিন্তু ল্যাক অফ টাইমের ভেতরে পড়ে যাওয়া। তো সমস্যা নেই, আমরা আমাদের প্রথম কোশ্চেনটা একটু দেখে নিই। বলছে এসটিপিতে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। প্রশ্নটা খুবই খুবই সিম্পল, এবং এই প্রশ্নটা কিন্তু 9-10 লেভেলেও থাকে, এইচএসসি লেভেলে তো ভাই খুবই ইজি একটা বিষয়। এই প্রশ্ন সলভ করতে গেলে আমার সর্বপ্রথম যে নেসেসারি জিনিস সেটা হচ্ছে রিয়াকশন, এবং শুধু রিয়াকশন না, আমার ব্যালেন্সড ইকুয়েশন দরকার ওই রিয়াকশনের, অরেলস তুমি কিন্তু প্রবলেম সলভ করতে পারবা না। প্রবলেম সলভ করবা, উত্তর ভুল আসবে। KClO3, যদি আমি এটাই হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, যদি আমি এটাকে হিট দিই, আচ্ছা আমি একটু ইয়ে করে আঁকাই, KClO3 যদি এটাকে আমি হিট দিই, এখান থেকে খুব সিম্পল এই পাবো হচ্ছে KCl আর O2। এই বিক্রিয়া তোমাকে দেওয়া থাকলে, যদি এটাও দেওয়া থাকে, তোমার কিছু করার নাই ভাই, এখান থেকে অগ্রসর হইতে হবে। তো KCl আর O2 যখন এখানে আছে, দ্যাট মিনস এই বিক্রিয়া কিন্তু উৎপাদে দুটোই। দেখো আমাকে বলেছে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, অক্সিজেনের সাপেক্ষে, অক্সিজেনের পরিমাণের সাপেক্ষে চাইছে। তো আমি দেখতে পাচ্ছি 1 মোল অক্সিজেন, 1 মোলকে করতে আমার 1 মোল KClO3 লাগে। কিন্তু এইভাবে তুমি যদি করো, ওই উত্তরটা কিন্তু সঠিক হবে না, ঠিক হবে না। তোমাকে সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে সমতা করা ভাই, সমতা না করলে কিন্তু হবে না। আচ্ছা দেখো, এখানে অক্সিজেন আছে 3টা, এখানে 2টা, এখানে KCl আছে, এই ম্যাথ আমরা ভাই করাই আছে আমাদের। এখানে যদি আমরা 2 দিই, তা কিছু দিতে হবে ভাই, এখানে তো তুমি একের বেশি দিতে পারবে না, এখানে সবকিছু একত্রিত হয়ে আছে। 2 দেওয়ার পরে দেখো এটা কিন্তু ইকুইলিব্রিয়াম সাইজে আসতেছে মনে হচ্ছে আমার, যে না একটু সমতা করে লেখা যাবে। তাহলে এখানে 2 KCl দিতে পারি আমি, 3 দুগুণে 6, তার মানে এখানে কিন্তু আমি 3 মোল অক্সিজেন দিতে পারি। খুব সিম্পলি এই ইকুয়েশন আমাকে বোঝাচ্ছে, আমি যদি 2 মোল KClO3 যদি আমি কোনোভাবে রিঅ্যাক্ট করি, আমি পাবো হচ্ছে 3 মোল অফ O2। দ্যাট মিনস 2 মোল থেকে আমি 3 মোল পাবো। ওকে, ভেরি ফাইন। আমার দরকার কি অক্সিজেনের সাপেক্ষে, আমার অক্সিজেন কতক্ষণ লাগবে ভাই? অক্সিজেন লাগবে হচ্ছে 22.4 লিটার। আচ্ছা ভাই, 3 মোল মানে আমার 22.4 লিটার, মানে আয়তনটা কত হবে? 3 ইন্টু 22.4 লিটার অক্সিজেন। খুব সিম্পল বিষয়, 3 ইন্টু 22.4 লিটার। আমি প্রথম প্রশ্ন টাইম নিচ্ছি, বাকিগুলো অ্যাজ সিমিলার অ্যাজ দিস কোশ্চেন। তো আমি এখানে বলতে পারি যে 3 ইন্টু 22.4 লিটার O2 প্রডিউস করে আমার 2 মোল KClO3। অতএব আমার শুধু 22.4 লিটার অক্সিজেন প্রডিউস করবে কতখানি ভাই বলতো? তার মানে আমার এইখানে এই 2/3 হয়ে যাবে না? শুধু 22.4 লিটার প্রডিউস করবে কি 2/3 মোল অফ KClO3। 2/3 মোল অফ KClO3। আমি একটু ক্যালকুলেট করি ভর, যদি আমি একটু ক্যালকুলেট করি, পটাশিয়াম হচ্ছে 35.5 প্লাস 48/3 ইন্টু 2। আমি ক্যালকুলেশন করে আমার ভর এক্স্যাক্টলি পাচ্ছি 81.7। এই এত মোল KClO3, দ্যাট মিনস এর ভর হচ্ছে 81.7 গ্রাম। তো এইটাই আমার কিন্তু প্রথম প্রশ্নের অ্যান্সার। তো ভাই এই কনসেপ্টটা কিন্তু তোমার জানা লাগবে। তুমি যদি এটা না জানো যে কি হচ্ছে, তাহলে কিন্তু পারবা না। মানে কেসটা খুব সিম্পল ভাই, যে আমার 3 ইন্টু এত এত লিটার প্রডিউস করে কতখানি? 22.4 লিটার, 2/3 হবে। এই 3টা জাস্ট এর নিচে ভাগ হয়ে যাবে, খুব কঠিন কথা না কিন্তু। আর এত মোল KClO3 মানে 81.7 গ্রাম KClO3, জাস্ট আমি আণবিক ভরকে 2/3 দিয়ে কি করেছি? গুণ করেছি, আর কিচ্ছু না। তো এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন গেল। তাহলে এর উত্তরটা আমরা বলতে পারি হচ্ছে, এর উত্তরটা হচ্ছে আমাদের
81.73। ওকে, ভেরি ফাইন। এরপরের প্রশ্নটা হচ্ছে এসটিপিতে 65 গ্রাম অক্সিজেন গ্যাস, ওজন গ্যাস O3 হচ্ছে ওজন, ওজনের আয়তন কত? খুব সিম্পল ভাই, ওজনের 1 মোলের ভর হচ্ছে তোমার 48, মানে ওজন, এগুলো ভরের সঙ্গে সবগুলো খুব সিম্পল ভাই। O3 এর 48 গ্রাম সমান ভাই কি বলতো? 1 মোল। 1 মোল, দ্যাট মিনস 48 গ্রাম আমাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে 22.4 লিটার অফ ওজন গ্যাস। তাহলে আমার 65 গ্রাম সমান কত মোল, এটা বের করলে ওর সাথে 22.4 গুণ করলে উত্তরটা হয়ে যাচ্ছে না ভাই? সিম্পলি হয়ে যাচ্ছে। অতএব আমার এটা সমান এত মোল। আমি যদি বলি অতএব আমার 65 গ্রাম সমান কত মোল হবে ভাই? তাহলে বলো তো, 65 সমান হবে 65/48 মোল, 65/48। এগুলো খুব সিম্পল ম্যাথ ভাই। 65/48, তাহলে 65 গ্রাম সমান হচ্ছে আমার এত ইন্টু 22.4, অ্যান্সার বের করলে আমার বের হচ্ছে 30.33 লিটার। এত মোল সমান মানে আলটিমেটলি এত ইন্টু 22.4 করেছি আমি, তাহলে আমি ওর কি পেয়েছি ভাই? আয়তন পাইছি। অ্যান্সার হচ্ছে 30.33 লিটার। এই হচ্ছে ভাই নাম্বার 2 এর সলভ। তাহলে আমার হচ্ছে 30.33। ভেরি ফাইন। নাম্বার 3, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন CO2 এর ভর কত? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন CO2 এর ভর কত? ভেরি ফাইন। আমার কি দরকার বাবা বলো তো? আমার দরকার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটে যদি আমি বিয়োজন করি তাহলে কি উৎপন্ন হয়। আমার দরকার হচ্ছে ক্যালসিয়াম, এখানে বিয়োজিত হলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসটা উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। আমার যে দুটোর ভর সাপেক্ষে চাইবে আমার কিন্তু ওই দুটো নিয়ে কাজ করতে হবে। যার ভর চাইবে ওর সাপেক্ষে আমার এখানে কি করতে হবে? কাজ করতে হবে। এইখানে আমি দেখতে পাচ্ছি যে 100 গ্রাম CaCO3 বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে 44 গ্রাম CO2। তো আমি খুব সিম্পলি ভাই এটা বুঝতে পারছি যে অতএব এখানে যদি আমি একে হাফ করে দিই 50 গ্রাম, তাহলে আমার ভাই খুব সিম্পলি এটাও হাফ হয়ে যাবে 22 গ্রাম। তুমি ম্যাথ করো ভাই, ওই একই উত্তর পাবা যে 44 গ্রাম 100 গ্রাম CaCO3 উৎপন্ন করা 44 গ্রাম CO2, 1 গ্রাম কত? 50 গ্রাম কত? উত্তর ভাই 22 গ্রাম। অনেক সময় ম্যাথ কিন্তু তোমার পরীক্ষার হলে এইভাবে মাইন্ড ক্যালকুলেশন করে করে ফেলতে হবে, কারণ এগুলো সব স্টোইকিওমেট্রিক ফর্মুলা, এগুলো সব এই অনুপাতেই কাজ করবে, যে এটাও 1:1 অনুপাতে কাজ করবে। এখন ভরের সাপেক্ষে তো যাবে ভাই। এর 1 মোল থেকে মানে এর এত গ্রাম থেকে আমি 100 গ্রাম থেকে 44 গ্রাম পাই, তাহলে আমি 10 গ্রাম থেকে কতখানি পাবো? 4.4 গ্রাম ভাই। একদম সিম্পল অনুপাত, সিম্পল অনুপাত, স্টোইকিওমেট্রিক ইকুয়েশন এইরকমই হয়। তো তুমি ইজিলি বলে দিতে পারো এখানে পাবো হচ্ছে 22 গ্রাম CO2। ওকে, এই পরের প্রশ্নগুলো ভাই খুবই খুবই সিম্পল, ক্যালকুলেটিভ কোশ্চেন। আমরা ক্যালকুলেটিভ কোশ্চেন গুলোকে আমরা একটু বুঝাই দিলে তুমি বুঝে যাবে। আমি আর কিছু অনেক প্রশ্ন আমি প্রপারলি মানে শেষ পর্যন্ত সলভ করে দিব না, নিজে করে নিতে হবে কিছু প্রশ্ন, সব ভাই করে দিলে কিন্তু হয় না। দেখো, এটা আমরা বলেছিলাম হচ্ছে পরিবেশ রসায়নে যে এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত, এটা আমরা জানি 24.789, মানে এটা হচ্ছে আমার উত্তর। -273 ডিগ্রি হচ্ছে আমার পরম শূন্য তাপমাত্রা, এখানে কোনো আয়তনই থাকে না, এখানে উত্তর হয়ে যাবে 0। ওকে, তাহলে এরপর 6 নাম্বার প্রশ্নটা আমরা একটু দেখি। প্রশ্নে বলেছে 10 গ্রাম CaCO3 থেকে 2 × 10⁻, একটা কথা এখানে বলে দিই ভাই শুরুতেই, এটা 29 হবে না, এখানে 20 হবে। এই প্রশ্নটা আসলে একটু ভুল আছে, 10⁻20। যেটা ঠিক করে নাও সবার, যার যার বই আছে। এই প্রশ্নে কিন্তু এতটুকুই ভুল ভাই, ওই প্রিন্টিং মিস্টেক, আর প্রশ্নে কোনো ভুল নাই। এই সিমিলার প্রশ্ন বইয়ের মধ্যে সলভ করা আছে, তুমি ওইখান থেকে এটা সত্যতা যাচাই করতে পারো। এটা আমরা পড়াই, আমরা জানি বিষয়টা, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। হোয়াট এভার, প্রশ্নটা খুব সহজ। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 2 × 10⁻20টি। তো আমার অণু কয়টা সরেছে এখান থেকে? আমার অণু সরেছে হচ্ছে 2 × 10⁻20টি অণু। আমাদের এই পরিমাণ অণু সরাই নিয়েছে 10 গ্রাম থেকে। তো এতে ভর কতটুকু কমলো ভাই? তো খুব সিম্পল ভাই, অণুর ভরটাকে, অণুর সংখ্যাকে আমার ভরে কনভার্ট করতে হবে। এর জন্য আমরা মোলের কনসেপ্ট তো জানি ভাই। তার মানে এখানে অ্যাভোগাড্রোর একটা নাম্বারের কনসেপ্ট থাকতেছে, এটা কি প্রশ্নের শুরুতে তুমি ধরতে পারতেছো? যদি ধরতে না পারো তাহলে কিন্তু সমস্যা আছে ভাই, এটা ধরে নিতে হবে। যেহেতু অণুর সংখ্যা এভাবে বলতেছে, তার মানে এখানে অবশ্যই অ্যাভোগাড্রোর নাম্বারের কনসেপ্ট আছে। তাই মোল সংখ্যা সমান আমরা লিখতে পারি W/m, আমরা লিখতে পারি হচ্ছে n-/na। এটাই তো অ্যাভোগাড্রো নাম্বারের কনসেপ্ট, যেখানে n- হচ্ছে আমার এই জিনিসটা, আর na হচ্ছে আমার অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23। আর W আমি বের করব, আর যেহেতু ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 100 গ্রাম, এখান থেকে যদি আমি W বের করি তাহলে আমার 2 × 10⁻20
2 into 10⁻20/6.023 ইন্টু m এর সাথে গুণ হয়ে যাবে না যে ইন্টু 100 10 মাইনাস অ্যান্সার করলাম উত্তর পাবো হচ্ছে মানে আলটিমেটলি ডাব্লু সমান আমি পাবো হচ্ছে 10 মাইনাস অ্যান্সার ডাব্লু সমান পাবো হচ্ছে 0.0332 গ্রাম। তাহলে অবশিষ্ট কতটুকু থাকছে, তাহলে আমার অবশিষ্ট থাকছে হচ্ছে ওই 10 মাইনাস 0.0332 গ্রাম, আলটিমেটলি 10 মাইনাস অ্যান্সার, আমার অ্যান্সার হচ্ছে 9.967 গ্রাম। দেখো উত্তরটা আই গেস এখানে আছে 66 গ্রাম 967, ওই সেমিনার। এটাই হচ্ছে আমাদের 6 নম্বরের উত্তর। আচ্ছা 7 নম্বরের প্রশ্ন খুব সহজ। 1 মিলিমোল H2SO4 এর ভর কত? সামথিং মিলি যদি তোমাকে কোথাও বলে মিলিমোল মানে হচ্ছে এটাকে তোমার ধরে নিতে হবে, ধরে নিতে নেই 1/1000 মোল হচ্ছে 1 মিলিমোল, 1/1000 মোল। তো খুব সিম্পলি যে একটার আমরা যদি বলি হচ্ছে যে সেন্ট মোল 1 মোলার মানে হচ্ছে যে ভর ওটাই হয়। যেহেতু H2SO4 বলেছে আমার এখানে, তাহলে H2SO4 এর মোলার মাস হচ্ছে বা মোল পরিমাণ হচ্ছে 98 গ্রাম। তাহলে যদি আমাকে মিলিমোল বলে খুব সিম্পলি কোনো কথাই নাই, আমার 98/1000 করবো আমি, আমার উত্তর হচ্ছে 0.098 গ্রাম। আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা যে এত ইন্টু 98 0.098 গ্রাম। ভেরি ফাইন। এটা 7 নাম্বারের উত্তর। এটা 8 নাম্বারের উত্তর আমি করে দেব না, কারণ এটা তোমরা জানো আমি এর আগেও প্রথম ম্যাথটা করেছি, এটা তোমরা উত্তর বের করবে, এটা তোমাদের টাস্ক, উত্তর বের করে কমেন্টে জানাই দিবা, তাহলে ইনস্ট্যান্ট পড়া হয়ে গেল তোমাদের। 8 এর উত্তর কমেন্টে জানাবা। আমাদের এর পরের প্রশ্নটা হচ্ছে Fe2O3 এর অম্লত্ব কত? একটু উপরে রাখি। Fe2O3 এর অম্লত্ব কত? ভাই এই প্রশ্নটা সহজ, কিন্তু একটু বেসিক কথা না বললে আমার ভালো লাগে না। সহজ হচ্ছে যে এই টাইপের প্রশ্নের সলভ তুমি এর পরমাণুর সাথে অক্সিজেনের পরমাণুর গুণ করে দিবা, মানে 2 গুণ 3 মানে 6, উত্তর 6। কিন্তু আসলে বিষয়টা এভাবে তো আসলে বোঝানো ঠিক না, তুমি একটু বুঝে নাও কি হচ্ছে আসলে। Fe2O3 অম্লত্ব বলতে বোঝায় যে এইটার অক্সাইড, এটা একটা কিন্তু ক্ষারীয় অক্সাইড, এইটাকে প্রশমিত করতে আসলে কত মোল H+ প্রয়োজন, এটাই এর অম্লত্ব। কত মোল H+ প্রয়োজন। এরকম বিক্রিয়ার জন্য আমার কাছে সব থেকে ইজিয়েস্ট একটা কম্পোনেন্ট হচ্ছে একটা H+ দিতে পারে, হ্যাঁ, মনোপ্রোটিক অ্যাসিড। আমার কাছে মনোপ্রোটিক অ্যাসিড নয়, খুব ইজিয়ার। এখানে যে মোল হবে ওটাই তার অম্লত্ব হয়। তার মানে এখান থেকে যৌগটা খুব সিম্পল হয়। এখান থেকে হবে হচ্ছে FeCl3, এখান থেকে হবে হচ্ছে H2, এখান থেকে হবে হচ্ছে H2O। FeCl3 হবে আর হবে হচ্ছে আমার H2O। দেখো আমার হবে হচ্ছে এখান থেকে FeCl3 আর হবে হচ্ছে H2O, লবণ আর পানি তৈরি। এখন তো তোমার কোনো কাজ নাই ভাই, একটু সমতা করলে তোমার কাজ ওকে। তো সমতা আমরা একটু করি দেখি। আমার এখানে আয়রন হচ্ছে 2টা, এখানে হচ্ছে আয়রন 1টা, তো 2 দিলাম। আচ্ছা 2 দিলাম, এটা অন্য কাজ। 2 দিলাম এখানে, আমরা দিলাম হচ্ছে, ধরো আমরা এখানে দিলাম হচ্ছে 2, তাহলে 2 দিলে 2 মিললো, ক্লোরিন হয়ে গেল 6টা। ক্লোরিন কয়টা হলো? 6টা। তো খুব ভালো কথা ভাই, এখানে আমরা একটা 6 দিয়ে দিই, তাহলে হাইড্রোজেন 6টা হলো, ক্লোরিন হলো কয়টা? 6টা মিললো। এখানে হাইড্রোজেন কিন্তু ভাই 2টা আসতে পারে, তাহলে হাইড্রোজেন একটু 6 করি। 6 করার জন্য যদি 3 দিয়ে গুণ দিই, তোমার কি কোনো সমস্যা আছে? একটু দেখো তো, তাকাই, সব মিলে গেল না? আয়রন 2টা, অক্সিজেন 3টা, অক্সিজেন 3টা, হাইড্রোজেন 6টা, 3 দুগুণে হাইড্রোজেন 6টা, ক্লোরিন 6টা, 3 দুগুণে ক্লোরিন 6টা, সবই মিলে গেছে। দেখো কয়টা এইচসিএল লাগলো? আমার 6টা এইচসিএল লাগলো এখানে। তার মানে এর অম্লত্ব হচ্ছে 6। তো যে আননোন রিঅ্যাকশন তো ভাই পড়তে পারে। এখানে সিমিলার অ্যাজ দ্যাট হচ্ছে Al2O3, এরও কিন্তু অম্লত্ব 6। সিমিলার কোশ্চেন, তো ভেরি ইজি কোশ্চেন এগুলো, তোমাকে এগুলো কিন্তু ভাই বুঝে নিতে হবে। আমরা নেক্সট কোশ্চেনটা একটু দেখি এরপরে ভাই কি বলেছে। 5 গ্রাম CO2 এর অণুর সংখ্যা কত? ভাই আগে যেটা করালাম একদম এই কনসেপ্টে করবা, এটাও আমি তোমাদের হোম টাস্ক দিচ্ছি, সব ভাই আমি করে দেব না। এটা ইজি। 5 গ্রামকে তুমি মোলে কনভার্ট করবা, মানে এই ডাব্লু হচ্ছে 5, এম হচ্ছে আমার এখানে 44, এই অ্যাভোগাড্রো সংখ্যা এত, এই এন ড্যাশটা তোমার বের করতে হবে। তোমার এখানে এসে কিচ্ছু করণীয় নাই, তোমার জাস্ট এখানে বের করতে হবে হচ্ছে এই এন ড্যাশটা। এই এন ড্যাশটা সমান ওয়াট তোমার এই প্রশ্নে? এম হচ্ছে আমার 44, তাও বলে দিচ্ছি সবই। এই ডাব্লু হচ্ছে 5,
এটা তোমাকে দেওয়া আছে, এন এ হচ্ছে এটাই হবে, আর এন ড্যাশ বের করতে হবে। এই ফর্মুলাতে তুমি করতে পারবে হচ্ছে নাম্বার 10 কোশ্চেন। ওকে, ভেরি ফাইন। মিল্ক অফ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর পানি। 12 নম্বর প্রশ্ন, 10% Na2CO3 এর ঘনমাত্রা কত হবে? অনেকবার আসা প্রশ্ন, পরীক্ষায় আসেই। তো যে কোনো পার্সেন্টেজ ভিত্তিক প্রবলেম, যে কোনো পার্সেন্টেজ ভিত্তিক বললাম তোমাকে X%, যে কোনো দ্রবণী বললাম আমি, X% যে কোনো দ্রবণ আমি তোমাকে বললাম। এমন অবস্থায় এর ঘনমাত্রা প্রকাশক একটাই রীতি আছে, তুমি এর ঘনমাত্রা S সমান লিখতে পারবা হচ্ছে 10 × X/m। X% তোমাকে ধরো m আণবিক ভরের কোন যৌগ কথা বলছে, m হচ্ছে আণবিক ভর। ফর্মুলা হচ্ছে 10 × X/m, মনে থাকে জানো। তো 10 এখানে 10% হচ্ছে 10, তাহলে 10 এর জায়গায় 10 বসবে, এখানে 10 এর জায়গায় বসবে হচ্ছে আমার 10, x এর জায়গায় কি বসবে 10, কারণ এটাই পার্সেন্টেজ। সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106, এটা আমরা জানি। যদি আমি একটু ক্যালকুলেটর চাপি, উত্তর আমি দেখতেই পাচ্ছি এখানে 0.9434 হবে। 100/106, হ্যাঁ 0.9434। অপশন মানে সবচেয়ে দেখার দরকার নাই তো, কারণ এটার উত্তর ভাই সিম্পলি একের থেকে কম হবে। দেখো অপশন টেস্টে কিছু কনসেপ্ট শিখাই দিই, প্রশ্ন সহজ দেখে খালি লাফালাফি করার কিছু নাই। আমার কিছু কথা শুনলে তুমি অপশন দেখে উত্তর করে দিতে পারবা, কারণ এই প্রশ্নের জন্য আমি কিন্তু ক্যালকুলেশনই করতাম না। এটা নেক্সট টাইম আমি ক্যালকুলেটরে বসাবোই না পরীক্ষার হলে। আমি দেখতে পাচ্ছি অপশন তো এটা তো অলরেডি বোর্ডে আসছে, বিভিন্ন 3টা বোর্ডে আসছে দেখতে পাচ্ছি আমরা। এটা বাদ ভাই, মোল পার কেজি হবে না, বাদ। 10 মোল হবে না। 10x/m আমি যখন বসাইছি 10x/m এ কিন্তু মানে এটা যখন বসাইছি বা না বসাই না কেন, আমার মাইন্ড ক্যালকুলেশন হচ্ছে তো 100/104 মান ভাই কখনো 10 হয় না, খুব স্বাভাবিক বিষয়। যদি 1000 হইতো তাও একটা মানার মতো ছিল, এটা বাদ। 0.94 এটাও একের থেকে বেশি ভাই, এটাও হবে না। তাই উত্তর একের থেকে কম আছে আমার একটাই, তার মানে এটাই হচ্ছে আমার এখানে এক্সাক্ট উত্তর। 13 নম্বর প্রশ্নের উত্তর তোমরা আবার করবা, পড়তে পড়তেই আমার আজকে অনেক সুবিধা, এক টাইপের ম্যাথ অনেকগুলো আছে, তোমরা নিজেদের কাজ দিচ্ছে। 13 নম্বরে একই ফর্মুলাই হবে। ওকে, দ্রবণের মোলারিটির একক কোনটি ভাই? মোল পার লিটার, এটা আমরা জানি। 9-10 এর প্রবলেম, 20 ml দ্রবণে 0.212 গ্রাম Na2CO3 আছে, ওই দ্রবণের ঘনমাত্রা কত? এই কোনো প্রবলেমই না এটা। তুমি S = এই ফর্মুলা তোমাদের আগের দিন আমি বলেছিলাম মুখস্থ, যে তোমরা এটা মুখস্থ করে রাখছো 1000 W/mv। ভাই এখানে যদি v লিটারে বসাও তাহলে কিন্তু পাপ হয়ে যাবে, v ml এ বসাইতে হবে, v বসবে এখানে ml এ। তো তুমি মানগুলো এখানে বসাও, সব দেওয়া আছে তোমাকে w দেওয়া আছে, তোমাকে v দেওয়া আছে, তুমি কিন্তু উত্তর পেয়ে যাবো। আচ্ছা, অপশনগুলোর ভিতরে একটা সুন্দর কনসেপ্ট আছে, একটু বসাই আমরা। আমার এখানে 1000 এর জায়গায় 1000 বসবে, আমার W হচ্ছে Na2CO3 হচ্ছে 106, আমার V হচ্ছে 20, আর M হচ্ছে 0.21, সরি W হচ্ছে আমার 0.212, 20, আর এখানে আমার V হচ্ছে আমার 20 ml, 20। একটু ক্যালকুলেটর বসাই দেখি ওই দ্রবণের ঘনমাত্রা কত। 1000 × 0.212 ডিভাইডেড বাই 400, অপশন হচ্ছে 0.53, 0.53। এখানে উত্তরে আই গেস একটু ভুল আছে, কারণ 1000 W/mv আমরা বসাইছি 1, আমি অপশন দেখে প্রশ্নটা সলভ করলাম 1.01.001.1, এভাবে উত্তর আমাদের হবে না এখানে। হ্যাঁ, M 106 ছিল আই গেস, হ্যাঁ M 106 ছিল, একটু ওয়েট একটু ভুল হয়েছে আমাদের। আচ্ছা দেখি, 1000 × 0.212 ডিভাইডেড বাই 106 × 20, হ্যাঁ 0.1 মোলার। উত্তর হচ্ছে আমার এখানে 0.1 মোলার, এটাই রাইট, 0.1 মোলার। তো এই তো জাস্ট ফর্মুলাতে বসাতে হবে ভাই, এগুলো ম্যাথ নিয়ে খুব মানে হেজিটেশনের কোনো কারণ নাই, খুব সিম্পলি এই ম্যাথগুলো কিন্তু ভাই সলভ হবে। ওকে, ভেরি ফাইন। এর পরের প্রশ্ন, একই প্রশ্ন। সিসি মানে হচ্ছে মিলিলিটার, আমি একটু বলে দিই। সিসি মানে হচ্ছে মিলিলিটার, কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউব। ধরো তোমাকে বলছে 200 সিসি, দ্যাট মিনস 250 সিসি, 250 ml। সিসি স্ট্যান্ডস ফর সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুইভ্যালেন্স টু, আমরা জানি 1 ml ফর H2O। যদি তোমার কাছে কোনো কিছুর ডেনসিটি দেওয়া না থাকে, তুমি এটাই ধরে নিতে পারবে, মানে ফর H2O, ফর H2 এই কথাটা সত্য। যাদের ডেনসিটি আছে তাদের কিন্তু এই বিষয়টা একটু কম বেশি হতে পারে ভরের সাপেক্ষে। ওকে, ভেরি ফাইন। এটা আমাদের হলো, এটা W বের করবো আমরা।
এটার জন্য ডাব্লু বের করবো, সবই দেওয়া আছে 16 17। ওকে, 18 নম্বর কোশ্চেনটা একটু দেখো, একই প্রবলেম যেগুলো আমরা করে আসতেছি, খালি হয়তো ঘনমাত্রাটাকে কিন্তু বলা আছে পার্সেন্টেজের সাপেক্ষে। কিসের সাপেক্ষে বলা আছে? পার্সেন্টেজের সাপেক্ষে। তো 5% NaOH, 5% মানে 5% NaOH মানে কিন্তু খুব সিম্পলি ভাই S ইকুয়াল টু কি বলতো, 10 ইনটু পার্সেন্টেজ বাই আণবিক ভর। মানে এটা কত আসলো ভাই? 50/40 মানে 1.25 মোলার। এটাই হচ্ছে কি এর এস। এখন বলেছে 1.25 মোলার NaOH এর 1000 ml দ্রবণে কত গ্রাম NaOH থাকে? খুবই সিম্পল ভাই, তুমি এই মোলার জানো, তুমি আয়তন জানো, তুমি এস জানো, তুমি এম জানো, তুমি ভি জানো, ভাই আর কিছু লাগে? তুমি ইজিলি বের করতে পারবা ডাব্লু কত হবে। কিন্তু আমার এখানে একটা ছোট্ট কোয়েরি আছে, বা ছোট্ট তোমাদের জানানোর ইচ্ছা আছে একটা বিষয়, যে 1.25 মোলার এই জিনিসটার আসলে তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে 1.25 মোল পার 1 লিটার, পার 1 লিটার। ভাই এই 1 লিটার মানে কি 1000 ml না? এই 1 লিটার মানে কিন্তু কি, আমার এটা প্রশ্নের সাপেক্ষে আমার কিন্তু কথাগুলো বলছে, আমরা কিছু প্রশ্ন দেখে কিন্তু উত্তর করে দিতে চাই, আবারও বলতেছি। তো এখানে কিন্তু দেখো বলা আছে কি 5% NaOH এর 1000 ml দ্রবণ। তাহলে 1000 ml দ্রবণ, দ্যাট মিন্স 1000 ml এই আছে কি এখানে 1.5 মোল, মানে 1.25 মোল। তাহলে খুব সিম্পল আমি কি বলতে পারি না যে আমার 1000 ml এর আছে হচ্ছে 1.25 ইনটু 40, মানে এত মোল, মানে 1.25 মোল NaOH, মোল NaOH। এটা মানে কি ভাই বলতো, 50 গ্রাম NaOH না? 50 গ্রাম NaOH না? মানে কিন্তু খুব সিম্পলি আমি কি বিষয়টা বলে দিতে পারতেছি। ক্লিয়ার কি বিষয়টা? ভেরিফাই। এই 18-র মতো এই একইভাবে 19 স্থল হবে, একইভাবে 20 স্থল হবে, একইভাবে 21 স্থল হবে। আর 22-এর ক্ষেত্রে তো দেখো এখানে আমাদের কথা কিছুটা বলাই আছে যে সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলারের জন্য কি হয়। আমার আরেকবার দেখাই দিলাম এই অংশটা, যে এই ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার, সেমিমোলার হলে 0.5, সেন্টিমোলার হলে 0.01, মিলিমোলার মানে 0.001 মোলার। তুমি বসাবা, উত্তর চলে আসবে। এরপরে আসতেছে হচ্ছে 500 ml 0.5 মোলার NaOH দ্রবণ থেকে কত ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা সম্ভব? ভাই এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নের একটা বেসিক কথা আছে, এটা হচ্ছে এই প্রশ্নের বেসিক সূত্র বা সূত্র হচ্ছে লঘুকরণ সূত্র। লঘুকরণ সূত্র, এই লঘুকরণ সূত্রের ফর্মুলেশনটা হচ্ছে যে ইনিশিয়াল মোল আর একটার অংশের ফাইনাল মোল সমান হবে। আমি এটা বোঝানোর জন্য একটা খুবই সুন্দর এক্সাম্পল তোমরা চিন্তা করতে পারো। সেটা হচ্ছে যে ধরো তুমি একটা 1 লিটার পানির বোতল নিছো, 1 লিটার পানির বোতল নিয়ে তুমি ওইখানে 5 গ্রাম লবণ মেশাইছো। 5 গ্রাম লবণ কিন্তু খুব সিম্পলি তুমি বুঝতে পারছো। তাহলে কি বললাম, তুমি একটা পানির পাত্র নিছো বা বোতল নিছো যার আয়তন হচ্ছে 1 লিটার, যেখানে তুমি লবণ দিয়েছো হচ্ছে 5 গ্রাম। খুবই সহজ। এরপরে তোমার কাছে আরেকটা পাত্র আছে, যে পাত্রের আয়তন হচ্ছে 2 লিটার, এখানে জাস্ট পানিই আছে। তুমি এখন কি করেছো, যে এই দ্রবণটাকে সম্পূর্ণরূপে কি এই 2 লিটার পাত্রে স্থানান্তর করে বাকিটুকু তুমি পানি দিয়ে ভরে ফেলেছো। হ্যাঁ বলো তো এইখানে কতখানি লবণ আছে, কত গ্রাম লবণ, কত গ্রাম লবণ আছে? যেমন এখানে আমার ছিল 5 গ্রাম সল্ট, তাহলে আমি এখন আয়তন বাড়াইছি, আমার লবণও কি বেড়ে যাওয়ার কথা নাকি? কি মনে হচ্ছে? হ্যাঁ লবণ কি বেড়ে যাবে? না ভাই, লবণ বাড়বে না। 5 গ্রাম শুরুতে ছিল, তুমি খালি পানি অ্যাড করেছো। এখানে কি অ্যাড করেছো বলতো? তুমি কিন্তু শুধু পানি অ্যাড করেছো, তুমি কিন্তু কোনো লবণ অ্যাড করো নাই। ওই যে 5 গ্রাম ছিল, এখানেও কিন্তু ওই লবণ কত গ্রামই হবে ভাই বলতো? 5 গ্রাম। তাহলে মোল কি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তাহলে এর বেসিকটা কি বলতো? ইনিশিয়াল মোল আর ফাইনাল মোল পরস্পর সমান হবে। এই প্রশ্নের বেসিক আসছিল হচ্ছে বুয়েট প্রিলি 21 সালের বুয়েট প্রিলির প্রশ্ন ছিল এটা, যে লঘুকরণ সূত্রের মূল ভিত্তিটা কি, যে শুরুর মোল, প্রাথমিক মোল আর শেষ মোল একটা যৌগের ক্ষেত্রে এটাই সর্বদাই সমান হবে, খালি আয়তন পরিবর্তিত হয়। খুব সিম্পলি আয়তন বাড়লে ঘনমাত্রা কমে, গুণফলটা সমান থাকে। আর আয়তন কমলে ঘনমাত্রা বাড়বে, ওই গুণফলটা কি রাখবে ভাই? ইকুয়াল রাখবে অল দা টাইম। ভেরি ফাইন, আমরা আসলে কনসেপ্টটা বুঝতে পেরেছি। তো এন সমান আমরা জানি ভাই এসভি, এন সমান আমরা জানি এসভি, কারণ আমরা বিষয়টা খুব সিম্পলি জানি, এস ইকুয়াল টু এন বাই ভি। তাহলে এস সমান এন, এন সমান এস ইন্টু ভি হচ্ছে। আমরা ঘনমাত্রা সমান কি জানি? মোল পার লিটার। তার মানে এন সমান কি দাঁড়াচ্ছে? এস ইন্টু ভি। এখন এখানে এটা বসাইতে পারি না আমরা? এই এখানে এখানে যদি বসাই তাহলে আমার ফর্মুলা দাঁড়াবে হচ্ছে কি ভাই বলতো? S1 V1 সমান S2 V2। এই প্রশ্নে দেখো তোমার সবই দেওয়া আছে,
এই নাম্বার আমরা কত আলোচনা করছি, আমরা নাম্বার আলোচনা করছি হচ্ছে 23। এগুলো সব কিন্তু ভাই সেম, এগুলো তোমার নিজেরা করতে হবে। এখানে 500 ml মানে V1 দেওয়া আছে হচ্ছে আমার 500, আমার S1 দেওয়া আছে হচ্ছে 0.5, আমার V2 টা বের করতে হবে, S2 টা ডেসিমোলার মানে কি ভাই 0.1 মোলার না, এক্স্যাক্টলি। তাহলে V2 সমান হবে কি S1 V1 বাই S2, S1 V1 বাই S2, 500 ইন্টু 0.5 বাই 0.1 মানে 2500 ml, 2500 ml। দেখো বলেছে কত ml ডেসিমোলার দ্রবণ তৈরি করা যায়, 500 ml এত মোলার দ্রবণ থেকে। হ্যাঁ অবশ্যই, কারণ 2500 ml তুমি 2000 আরো এক্সট্রা যুক্ত করতে হবে, এখানে যুক্ত করলে এটা 2500 হবে, মানে আলটিমেটলি অ্যান্সার কিন্তু 2500 হয়। এখানে কিন্তু কনফিউশনের খুব একটা মানে কারণ নাই, 2500 ml হচ্ছে আমার এখানে অ্যান্সার। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি, ভেরি ফাইন। 23 হলো। এরপর আমাদের 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন, প্রমাণ দ্রবণ কারা? প্রমাণ দ্রবণ মানে খুব সিম্পলি ধরে নেব যে জানা, প্রমাণ দ্রবণ মানে তুমি ধরে নেবে হচ্ছে যে তোমার জানা ঘনমাত্রা, জানা ঘনমাত্রা হচ্ছে প্রমাণ ভাই। তাহলে এখানে ভাই কোনটাকে আমরা জানি একটু দেখি তো, 1 মোলার পরে আসছে, সেগুলো আননোন, ওগুলোকে দেখি। 1 গ্রাম H2SO4 মানে তুমি কিছু বুঝতেছো, 1 গ্রাম H2SO4 আসলে কি, এটা তো ঘনমাত্রা জানতেছি না আমি ভাই, তার মানে এটা কি প্রমাণ দ্রবণ না? 1 গ্রাম H2SO4 1000 ml ও থাকতে পারে, 500 ml ও থাকতে পারে, 1 ml ও থাকতে পারে ভাই, তাহলে ঘনমাত্রা তো নোন না। এরপর আসতেছে কি 1 ml H2SO4, এটা কি নোন? 1 ml H2SO4 ভাই এটা কার মধ্যে আছে? এটা 10 ml এ থাকতে পারে, 1 ml পানির মধ্যে 1 ml H2SO4 থাকতে পারে, এটা 1000 লিটারে থাকতে পারে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, তাহলে এটাও কিন্তু আমার নোন না। 1 মোল H2SO4 একই কথা, 1 মোল H2SO4 ও কিন্তু বিভিন্ন কেসে থাকতে পারে। তার মানে আমি 1 মোল H2SO4 কে এটা বলতে পারি না যে 1 মোল H2SO4 প্রমাণ দ্রবণ। কিন্তু এইখানে যদি আমরা আসি যে 1 মোলার সোডিয়াম কার্বনেট, এইটা কিন্তু আমার প্রমাণ দ্রবণ, কারণ এটা খুবই নিশ্চিত যে 1 মোলার দ্যাট মিন্স এটা খুবই নিশ্চিত যে আমার 1 মোলারের ক্ষেত্রে এটা কিন্তু 1 লিটারে 1 মোলই আছে, 1 মোল পার লিটার ফিক্স, তার মানে এটাই কিন্তু আমার উত্তর। ওকে, আর কিছু না। আচ্ছা, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, কোনটি সেকেন্ডারি? আচ্ছা, ভেরি ফাইন, আমি একটা খুবই সুন্দর সিস্টেম বলে দেবো। এই যাবে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বের করার খুবই সহজ সিস্টেম হচ্ছে, যদি কোনো যৌগে কার্বন বা সি থাকে, সি থাকলে ওইটা কি ভাই, সি থাকলেই তুমি ওটা ধরে নিবা যে প্রাইমারি, সি থাকলেই ওইটা প্রাইমারি। একমাত্র ব্যতিক্রম হচ্ছে এখানে K2Cr2O7, সি কিন্তু আছে ভাই, তুমি বলে লাভ নাই, সি কিন্তু আছে, কিন্তু HCl ঢালা যাবে না, সি কিন্তু আছে, এটা ব্যতিক্রম। K2Cr2O7 এটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড, এর ব্যতীত সবগুলো কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, মনে থাকবে তো, এর ব্যতীত সবগুলো কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। এখানে যদি আমি আসি কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড ভাই, এটা। এখানে যদি আসি দেখো সালফার KMnO4, এই সোডিয়াম কার্বনেট। যদি এখানে আসি কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, সোডিয়াম অক্সালেট। দেখো সোডিয়াম অক্সালেটে কিন্তু কার্বন আছে, অক্সালেট মানে কি C2O4 আয়ন, C2O4 মাইনাস, এটা কিন্তু অক্সালেট আয়ন। হ্যাঁ, সোডিয়াম Na2C2O4 এটা কিন্তু সোডিয়াম অক্সালেট। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। অক্সালিক অ্যাসিড কোনটা ভাই বলো তো, H2C2O4 এটা কিন্তু কার্বন আছে। কস্টিক সোডা NaOH, কোন কার্বন আছে? কার্বন নাই, তার মানে কস্টিক সোডাটাই কি আমার, কস্টিক সোডাটাই হচ্ছে আমার এখানে সেকেন্ডারি। কোনটি সেকেন্ডারি, আবারও আসা প্রশ্ন, HNO3 সেকেন্ডারি। কোনটি সেকেন্ডারি দেখে বলা যাচ্ছে KMnO4 হচ্ছে কি সেকেন্ডারি। মনে থাকবে ভাই, এখান থেকে একটা প্রশ্ন 100% আসবে যে কোনগুলো হচ্ছে তোমার প্রাইমারি এন্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, আসবেই, কোনো সন্দেহ নাই যেটা আসবে না। ভেরি ফাইন, তো এই পর্যন্ত হয়ে গেল ভাই। এর পরের প্রশ্ন ভাই একই, যে মোলারিটি কত, H=1000 W/mv 30 পর্যন্ত। ওকে, তাপমাত্রার উপর নির্ভরশীল ভাই, আয়তন হচ্ছে তাপের সাথে নির্ভরশীল, টেম্পারেচার ডিপেন্ডস, মানে ভলিউম কি, ভলিউম টেম্পারেচারের সাথে কি হয়, ওঠানামা করে। ভলিউম এন্ড টেম্পারেচার হচ্ছে কি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, কারণ তাপমাত্রা বাড়লে আয়তনও কিন্তু বাড়ে। তো ওই সাপেক্ষে আমার
মিলিমোল পার লিটারটাই হচ্ছে কি বলতো, যেখানে আয়তন আছে লিটার, সেটাই কি তাপমাত্রার উপর নির্ভরশীল। এই প্রশ্নটা পরীক্ষায় আসে যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি নয়, কারণ মোলারিটি কিন্তু ভরের সাপেক্ষে হিসাব, আর মোলারিটি আয়তনের সাপেক্ষে হিসাব। ভেরি ফাইন। ওকে, পিপিএম, এই প্রশ্নগুলো আমার খুবই ফেভারিট কোশ্চেন। আমি খুব সিম্পল একটা কথা বলে দেবো, খুব ইজি। আমরা অ্যাডভান্স কোশ্চেন সলভ এখনো করছি না, যেটা তোমার পরীক্ষার জন্য যথেষ্ট, ওইটুকুই সলভ করছি। পিপিএম ইউনিট, পিপিএম এটা কিন্তু ঘনমাত্রার প্রকাশক আরেকটা ইউনিট। তুমি পার্সেন্টেজ শিখছো, এর মানে হচ্ছে পার্টস পার মিলিয়ন, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। এই পিপিএম, পিপিএম মিন্স মিলিগ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। প্রতি লিটারে কত মিলিগ্রাম দ্রব্য আছে ওটাই পিপিএম ভাই, একদম ইজি, কোনো এক্সট্রা কোনো ঝুট ঝামেলা এখানে নাই। প্রতি লিটারে কত মিলিগ্রাম দ্রব্য আছে। তো এখানে আমরা জাস্ট ঘনমাত্রা জানলে কিন্তু হিসাব করতে পারি। হ্যাঁ, ঘনমাত্রা যদি জানি তাহলে হিসাব করতে পারি। তো এস সমান আমরা জানি হচ্ছে ভাই কি বলতো, মোল পার লিটার। মোল পার লিটার হচ্ছে আমার এস। তো খুবই স্বাভাবিক ভাই, মোলকে যদি আমি কোনোভাবে গ্রামে প্রকাশ করি, আমি যদি মোলকে গ্রামে প্রকাশ করি, তাহলে মোল ইনটু ম্যাস, তাহলে কি বাড়াচ্ছে, বেরোচ্ছে হচ্ছে তার ভর গ্রামে, তার ভর বেরোচ্ছে গ্রামে, এখানে আমার লিটার থাকলো। এখন এই মোল ইনটু মলিকুলার ম্যাস, এর সাথে যদি আমি 1000 গুণ করি ভাই, যদি আমি এর সাথে গুণ করি হচ্ছে 1000, তাহলে এইটাই কি ভাই মিলিগ্রাম হয়ে গেল না? কারণ এটা খুব সিম্পল, যে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এটা কিন্তু আমরা জানি। তাহলে 1000 গুণ করলাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার। এই ফর্মুলাকে যদি আমি একটু শর্টকাটে আনি, তাহলে বিষয়টা দাঁড়াবে হচ্ছে আবার আমার এখানে এরকম। যদি আমি এটার শর্টকাটটা যদি আমি এখানে লিখে দিই, মিলিগ্রাম পার লিটার তোমরা লিখে নাও, এটা যদি এটার আমরা শর্টকাট আনি, তাহলে শর্টকাটটা হচ্ছে এটাই কিন্তু আমার এখন এস না, এটাই কিন্তু এখন আমার হয়ে গেল কি ভাই বলতো, পিপিএম। এটাই কি আমার হয়ে গেছে এখন, এই অংশটা হয়ে গেছে এখন আমার কি পিপিএম, কারণ এটাই মিলিগ্রাম পার লিটার। সেটা হচ্ছে এস ইন্টু এম, এই মোলটাই কি আমার ঘনমাত্রা না? কারণ এই উপরে যে মান থাকে এটাই তো ঘনমাত্রা। এস এম ইন্টু 10⁻³ না ভাই, এস এম ইন্টু 10⁻³, এটাই হচ্ছে কি ঘনমাত্রা টু পিপিএম প্রকাশক রীতিনীতি, ঘনমাত্রা টু পিপিএম, মোলারিটি টু পিপিএম। তো এই প্রশ্নটা দেখো বলেছে 100, ভাই এখানে ঘনমাত্রায় দেখবা তুমি, আর কিচ্ছু প্রয়োজন নাই। 100 ml 0.015 মোলার Na2S2O3 এর পিপিএম কত? তাহলে আমার এস হচ্ছে 0.15। ভাই ঘনমাত্রা তো একই থাকে সবসময়, তুমি যে পরিমাণে তুলে নাও না, কারণ ঘনমাত্রা কি কম বেশি হয়? ঘনমাত্রা কিন্তু কম বেশি হয় না। ইন্টু এত ইন্টু তোমার এর আণবিক বের করতে হবে, 46 যোগ 32 64 যোগ 48 ইন্টু 1000, 23700। মানে এই দেখো গ নাম্বার হচ্ছে, সরাসরি উত্তর বেড়ে গেছে ভাই, খুবই সিম্পলি। তাহলে এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই, ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 1000, ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 1000, এটাও কিন্তু as similar as that। এই পরের প্রশ্ন কিন্তু সেম, 34 নাম্বার, ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 1000, ঘনমাত্রা ইন্টু আণবিক ভর ইন্টু 1000, শেষ। 1 ppm সমান কত? এটা পানির ক্ষেত্রে হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার। এটাই কিন্তু বলে দিলাম যে মিলিগ্রাম পার লিটারে কি, মিলিগ্রাম পার লিটারই হচ্ছে ppm। ওকে, ভেরি ফাইন। একই প্রশ্ন ppm এ কত, এখানে জাস্ট বসবে হচ্ছে কি কপার 2+ এর ভর, এখানে বসবে হচ্ছে কপার 2+ এর ভর। 6 নাম্বার 37, নাম্বার 37, 3 ইন্টু, মানে এখানে ppm সমান আমার হবে হচ্ছে 3 ইন্টু 10⁻⁻4 ইন্টু 63.5 ইন্টু 1000, এরকমই এইটাই হবে, 4 ইন্টু 63.5 ইন্টু 1000, হ্যাঁ, 19.05 ppm, এটাই আনসার। যাই বলুক না কেন, অক্সিজেন দেওয়া আছে না 32, তার মানে অক্সিজেনের ভর ইন্টু তোমার এই এত 2 ইন্টু যাই থাকুক ভাই ওটাই বসাবা, কোনো সমস্যা নাই, -4 ইন্টু 32 ইন্টু
1000, অত চিন্তার কিচ্ছু নাই, কম আসুক 6.4 ppm, 6.4 ppm, কোনো সমস্যা নাই। এই প্রশ্নটা 24.5 গ্রাম H2SO4, নাম্বার 39, নাম্বার 39, 24.5 গ্রাম H2SO4 250 ml দ্রবণে আছে। এমন অবস্থায় ওর ভেতরে আরো 250 ml পানি যদি মেশাই তাহলে ঘনমাত্রা কত হবে? তো এইটার জন্য খুব সহজ সিস্টেম হচ্ছে ভাই, তুমি আগে এর অবস্থায় ঘনমাত্রা বের করে নাও, যে S1 টা বের করে নাও, 39 করছে আমরা, S1 টা বের করে নাও যে কতখানি আছে আমার 1000 ইন্টু W বাই M ইন্টু V, এটা করে S1 বের করে নাও, তুমি V1 তো জানো, 1000 ইন্টু 24.5 বাই 98 ইন্টু 250, এটা 1 আসছে ভাই। হ্যাঁ, এখন ভাই বলো তো, আমি কিন্তু এটা আগেই বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি? বিষয়টা খুবই সিম্পল, যে দেখো 98 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি 24.5, 98 এর 4 ভাগের, এটা যদি কাটাকাটি করি, তোমাদের জন্য আমি একটু গোটা করে দেখাচ্ছি, এটা এমসিকিউ দিচ্ছে, এত বড় হবে না ভাই, একটু কিছু চিন্তার বিষয় আছে। এইটাতে এটা করলো কি 4, আলটিমেটলি কি 1 না, এটা আমি শুরুতে তো বলবো না ভাই, কারণ তুমি ম্যাথ করতে যে এগুলো বুঝতে হবে, ম্যাথ করে করে এটা বুঝতে হবে তোমাকে আমি একবার এখন বলে দিলে তুমি খালি শর্টকাটে খুঁজে বেরোবা। আগে না, আগে ম্যাথ করার কনসেপ্ট জানতে হবে, করতে করতে তুমি বুঝবা ম্যাথ দেখে যে না এখানে কিছু একটা আছে। আমি ওই জন্য আগে তোমাকে ফুল ফেজে ম্যাথ দেখাচ্ছি। এমসিকিউ তো অনেকে দেখবে এটা এটা এভাবে দেখাবে, আর একজন খুবই অল্প সময় তার হয়ে যাবে। তুমি বেসিক পথে যাচ্ছ যে হ্যাঁ আগে ঘনমাত্রা বের করবো, তাহলে আমার এখানে এবার আমরা তো V1 জানি, V1 হচ্ছে আমার 250, আরো 250 ml যোগ করতেছি, মানে আমার V2 হবে 500, তাহলে আমার S2 কত এটাই বের হবে, তাই কিনা? S2 কত এটাই বের হবে, S2 সমান কি S1 V1 বাই V2, ওই তো লঘুকরণ সূত্র থেকে আমার S1 হচ্ছে আমার এখানে 1, V1 হচ্ছে আমার এখানে 250, আর V2 হচ্ছে আমার আরো 250 যোগ করেছে, মানে মোট কত হলো 500 হলো। তাহলে এটা কেটে 2, মানে কি 1/2 মোলার, মানে হাফ মোলার ভাই। কিন্তু ম্যাথ যদি বুঝে করি, মানে মাথায় যদি একটু ক্লিক করে, তাহলে খুব সিম্পল, যে 24.5 গ্রাম H2SO4 250 ml আছে, মানে 1 মোলার, ওখানে আরো 250 ml পানি যোগ করা, মানে আয়তন আরো বাড়ালাম, তাহলে অর্ধেক হয়ে যাবে না ঘনমাত্রা? 1 মোলার থেকে উত্তর কত হয়ে যাবে বলো তো? 0.5 মোলার হয়ে যাবে। তার মানে এগুলো কিন্তু উত্তর দেখে দেখাইতে হবে, তুমি এত বড় ভাবে না করাটা আসলে উচিত হবে না এমসিকিউ এ, যদি তুমি বুঝে থাকো। ভেরি ফাইন, তো আমাদের এইটুকু হলো। আচ্ছা, কোনটি আবারও আসছে যে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড, কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? প্রাইমারি স্ট্যান্ডার্ড H2C2O4, ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয় কাদের ভাই? সেকেন্ডারি। এটা কিন্তু বলে দেয়নি, কিন্তু এটা কিন্তু সেকেন্ডারি, এটা সেকেন্ডারি, KMnO4 এর পরিবর্তিত হয়। আচ্ছা, 42 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 42 বলেছে 3 ml 1 মোলার কস্টিক সোডা দ্রবণে 1 ml 0.3 মোলার কস্টিক সোডা যোগ করা হলো, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা ppm এ কত হচ্ছে? ppm পরে থাক, আমরা আগে মিশ্রিত দ্রবণের ঘনমাত্রাটা বের করি। এখানে ফর্মুলা হচ্ছে S mix V mix সমান S1 V1 প্লাস S2 V2। প্লাস কেন দিলাম? কারণ একই যৌগ, একই ধরনের যৌগ, যদি একটা অ্যাসিড আর একটা ক্ষার হতো তাহলে কিন্তু এখানে আমি প্লাস দিতাম না, আমি এখানে অন্য কিছু দিতাম, মাইনাস দিতাম ভাই, প্লাস দিতাম না অন্তত। তাহলে আমার S মিক্স সমান কি ভাই বলতো? S1 ইন্টু V1, মানে 3 ইন্টু 0.1 প্লাস 1 ইন্টু 0.3 ডিভাইডেড বাই আমার টোটাল আয়তন কত হবে? 3 প্লাস 1, আলটিমেটলি 0.3 প্লাস 1 মানে 4, আর এটাই তো আমার মোট আয়তন V। এ দেখো 3 আর এই তো 1, 3 আর 1 4, আর 3 ইন্টু 0.1 আর 1 ইন্টু 0.3। যদি আমি বের করি তাহলে বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? 0.3 প্লাস 0.3 ইন্টু 0.1, 3 ইন্টু 0.1 প্লাস 1 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 4, আমার আসছে 0.15 মোলার, 0.15 মোলার। এটাকে আমরা এখন কি ppm এ করতে পারবো না ভাই? কি করতে হবে ppm এর জন্য বলো তো? এর সাথে আমার আণবিক ভর গুণ করতে হবে, এর সাথে আমার 1000 গুণ করতে হবে, এটাই হয়ে গেল কি ppm। এর সাথে আণবিক ভর গুণ করতে হবে, এর সাথে 1000 গুণ করতে হবে, মানে 6000। অ্যান্সার হচ্ছে 6000
ppm। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। ওকে, এগুলো কোনো ম্যাথই না। 2 লিটার দ্রবণে আমার আছে হচ্ছে 80 গ্রাম NaOH, তাহলে দ্রবণের ঘনমাত্রা কত হবে ভাই, এটা তোমরা আশা করি ধরতেই পেরেছো মানে ইজিলি। আমাদের 1 লিটারে থাকে 40 গ্রাম, তাহলে ওটার 1 মোলার হয়, 2 লিটারে 80 গ্রাম, ওর ঘনমাত্রা কতখানি হবে ভাই, 1 মোলার হবে। ম্যাথ করার দরকার আছে? হ্যাঁ, আনুপাতিক হারে 1 লিটারে 40 গ্রাম থাকলে 1 মোলার হয়, তাহলে 2 লিটারে 80 গ্রাম থাকলে কি হবে ভাই, 1 মোলার হবে। অপশন দেখে উত্তর 43-এর 44 নম্বর প্রশ্ন। 5% W/V KOH। W/V মানে কিন্তু আমরা যে কনসেপ্ট শিখলাম ওইটাই। W/V মানে কিন্তু 10x/m। এটা এখানেই বলে দিই, এটা মানেই কিন্তু আমার কি, এটা মানেই হচ্ছে আমার 10x/m। তুমি বসালে কিন্তু উত্তর এখানে চলে আসবে। দুটো সেম প্রশ্ন, তুমি খালি ইকুইভ্যালেন্স ভাবে ম্যাথ গুলো সলভ করবা। গুড, ভেরি ফাইন। এরপরে আমাদের নেক্সট টপিক হচ্ছে অম্লক্ষার প্রশমন ও রেডক্স বিক্রিয়ার কোশ্চেন গুলো। এগুলো ভাই খুবই সহজ প্রশ্ন, আমরা একটু মুখে মুখে সলভ করব। বলছে ইথানোয়িক অ্যাসিড ও NaOH এর টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটি? আচ্ছা, আমি একটা কথা বলবো ভাই, ইন্ডিকেটর আমি অল্প কয়টা বলবো, এই কটা তোমাদের বোর্ড এক্সামের জন্য ভাই যথেষ্ট হয়, বেশি মুখস্থ করতে দিব না ভাই। যারা তোমরা সব পড়াছো ভেরি ফাইন, বাট যারা পড়ো নাই এই একটু দেখলেই ওকে। আমি তো বলছি আমার এই ক্লাসের এই কটা এমসিকিউ দেখলেই বোর্ডের এমসিকিউ তুমি সলভ করতে পারবে ইনশাআল্লাহ। টাইট্রেশন হতে পারে এই কয়টা কেসে, যে তুমি স্ট্রং অ্যাসিড নিতে পারো, তুমি স্ট্রং বেস নিতে পারো, তুমি এইভাবে নিতে পারো। তুমি নিতে পারো হচ্ছে স্ট্রং অ্যাসিড, তুমি নিতে পারো কিন্তু উইক বেস। তুমি নিতে পারো স্ট্রং বেস, তুমি নিতে পারো কিন্তু উইক অ্যাসিড, তুমি নিতে পারো হচ্ছে উইক অ্যাসিড, তুমি নিতে পারো হচ্ছে উইক বেস। মানে কি, সবল অ্যাসিড সবল ক্ষার, সবল অ্যাসিড দুর্বল ক্ষার, সবল ক্ষার দুর্বল অ্যাসিড, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষার। সবল অ্যাসিড সবল ক্ষারের জন্য তুমি অল কাইন্ড অফ ইন্ডিকেটর, অল সব ধরনের তুমি কি ইন্ডিকেটর ব্যবহার করতে পারবা, ইন্ডিকেটর ব্যবহার করতে পারবা। যেখানে স্ট্রং অ্যাসিড আর উইক বেস থাকবে সেখানে তুমি ব্যবহার করতে পারবে হচ্ছে মিথাইল অরেঞ্জ অর মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ অর মিথাইল রেড। মনে থাকে যেন, যদি কোথাও স্ট্রং বেস আর উইক অ্যাসিড থাকে তো ওখানে তোমার ব্যবহার করতে হবে হচ্ছে ফেনফথ্যালিন, ওখানে ব্যবহার করতে হবে তোমার ফেনফথ্যালিন। আর উইক অ্যাসিড আর উইক বেসে নো, নাথিং, কোনো কিছু এখানে কি ওয়ার্ক করবে না। এই জিনিসটা মনে রাখলে তুমি এই টাইপের প্রশ্নগুলো ভাই সলভ করতে পারবা। দেখো ইথানোয়িক অ্যাসিড আর NaOH এটা কোন আন্ডারে পড়ছে ভাই? ইথানোয়িক অ্যাসিড কিন্তু একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেস, 3 দেখো ফেনফথ্যালিন অপশন আশা করি থাকবে, এই গ নাম্বার উত্তর। সম আয়তনের NaOH আর H2SO দ্রবণের মিশ্রণের প্রকৃতি কি হবে? আচ্ছা 47 পরে দেখাচ্ছি, এখানে আসো 48 আসো, 46 48। মৃদু অ্যাসিড সবল ক্ষার, দেখো সরাসরি ব্যবহার করেছে মৃদু অ্যাসিড সবল ক্ষার, আবারও ফেনফথ্যালিন, আবারও ফেনফথ্যালিন। তারপর 54 নম্বর প্রশ্ন, একবার আমি কিছু দেখাই দিচ্ছি। শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষার, শক্তিশালী অ্যাসিড ও দুর্বল ক্ষার, দেখো মিথাইল অরেঞ্জ মিথাইল রেড কিন্তু আছে, তাহলে আমার শুধু মিথাইল অরেঞ্জ আছে, এটাই কিন্তু কিভাবে বলো তো উত্তর হবে। তুমি কত প্রশ্ন নেবে এরকম, তুমি এরকম কত প্রশ্ন নেবা? থাকেই, এগুলো তো 3টা 4টা এখানে আছে, কিন্তু পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েই থাকে। তো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো, আবার লাগলে আমরা এখানে কিন্তু আবার আসবো। ওকে, তাহলে আমরা একটু আসি হচ্ছে 47 নাম্বার প্রশ্ন। তুমি সিম্পল ভাই, NaOH মিক্স করেছে আর H2SO সম আয়তন NaOH আর H2SO, 0.1 মোলার NaOH আর 0.1 মোলার H2SO4। আসলে আয়তনও সেম, ধরো ভি হচ্ছে সেম ভাই। খুব সিম্পলি এখান থেকে আমার কিন্তু আমার একটা অ্যাসিড আর ক্ষারের মেইন কম্পোনেন্ট কি জানো ভাই? মেইন কম্পোনেন্ট হচ্ছে আমার এই OH আর এখানে H। এখান থেকে আমার OH কিন্তু বের হবে কিন্তু 0.1 মোলারই কি হবে বলতো, OH মাইনাস বের হবে, কিন্তু এখান থেকে কিন্তু বের হবে 0.2 মোলার H প্লাস। তো তুমি সম আয়তন একই মোলার যদি তুমি অ্যাসিড আর ক্ষার নাও, যেটা দুটো H আছে, এখানে আছে দুটো H আর ওখানে একটা OH, তাহলে প্রশমিত করে কিন্তু দিন শেষে এখানে H বেশি থাকবে। তাহলে তোমার সলিউশনটা কি হয়ে যায় ভাই বলো তো? তোমার সলিউশনটা কিন্তু এখানে অম্লীয় হয়ে যায় ভাই। প্রশম ভুলেও জায়গা না, প্রশম হতো যদি 0.1 মোলার তুমি NaOH দিতা,
আর 0.1 মোলার তুমি নিচ্ছ হচ্ছে HCl। হ্যাঁ ভেরি ফাইন, এখানে যতখানি H প্লাস ততখানি OH মাইনাস, এই দুটো মিলে কি একটা নিউট্রাল সলিউশন তৈরি করছে। কিন্তু এই কেসে কিন্তু নিউট্রাল সলিউশন তৈরি হবে না, এই কেসটা কিন্তু দিন শেষে অ্যাসিডই কি বেশি থাকবে, অম্লীয়। ওকে, ফেনফথ্যালিনের বর্ণ পরিবর্তন সীমা হচ্ছে 49, 8.3 to 10, মিথেন হচ্ছে 3 to 5। 51 নম্বরে আমরা যেটাতে আসছি এখন দেখো 0.1 মোলার HCl, 0.1 মোলার HCl 10 ml দ্রবণকে প্রশমিত করতে 0.2 মোলার Na2CO3 দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে? ভাই এই ধরনের ম্যাথের খুব সিম্পল একটা সূত্র হচ্ছে SAVA সমান হচ্ছে SBVB। এখন তোমরা যেটা জানো সেটা হচ্ছে যে বিক্রিয়ার মোলকে উল্টায় লিখতে হয়। Na2CO3 কে প্রশমিত করতে আমার লাগবে 2 মোল HCl, আমার হবে হচ্ছে NaCl হবে, এখান থেকে এখানে হবে হচ্ছে আমার যেহেতু কার্বনেট লবণ, আমার হবে NaCl, আমার হবে CO2, আমার হবে হচ্ছে H2। যেহেতু এখানে দুটো সোডিয়াম আছে, আমার দুটো কিন্তু HCl এখানে খুব ইজিলি প্রয়োজন। হাইড্রোজেন হচ্ছে আমার দুইটা, হ্যাঁ 3, 2 এর 3, হ্যাঁ ওকে। এই হচ্ছে বিষয়। তো আমার এখানে ফর্মুলাটা হচ্ছে যে তোমরা যেটা ভাবে করো সেটা হচ্ছে অ্যাসিডের মোল যায় ক্ষারের কাছে, ক্ষারের মোল যায় অ্যাসিডের কাছে, তাই না? তো আমার এখানে এটা হচ্ছে অ্যাসিড, এর মোল যাবে হচ্ছে ক্ষারের কাছে, তার মানে 2 বসবে হচ্ছে কোথায় বলো তো, 2 বসবে ক্ষারের কাছে। আর অ্যাসিড ক্ষারের মোলটা আসবে হচ্ছে কি বলতো, অ্যাসিডের কাছে, মানে মোল এক্সচেঞ্জ হবে, মোল এক্সচেঞ্জ হবে। তো এইটা ভাই মনে রাখবা। আর আমার সূত্রটা আরেকটু ভিন্ন টাইপের, আমি একটু বলে রাখি, যদি কারো তুল্য সংখ্যার কনসেপ্ট জানা থাকে, ভাই এখন আমি এমসিকিউ সলভ করছি, এত ডিটেইলস আমি যাব না। যদি কারো জানা থাকে কখনো তুল্য সংখ্যা, তাহলে বিষয়টা খুব সিম্পল, x ইন্টু SAVA, y ইন্টু SBVB। xy হচ্ছে যার যার নিজস্ব তুল্য সংখ্যা। এটা হচ্ছে x হচ্ছে আমি বলবো হচ্ছে অ্যাসিডের তুল্য সংখ্যা, y আমি বলবো হচ্ছে ওই বেসের তুল্য সংখ্যা। এই তুল্য সংখ্যা দিয়ে কিন্তু সূত্রটা আরো ইজিলি করা যায়, বিক্রিয়া না করে আমি বলে দিতে পারবো। যেমন এখানে সোডিয়ামে দুটো সোডিয়াম ক্যাটায়ন আছে 2, তার মানে আমি বলবো হচ্ছে আমার এখানে বেসটা হচ্ছে সোডিয়াম, দুটো আসতে 2 হবে। আর H প্লাস অ্যাসিড কিন্তু এই H কিন্তু একটাই H প্লাস দিতে পারে, নরমালি 2 গুণ করার আগের কথা। HCl একা কি কয়টা H প্লাস দিতে পারে? একটা দিতে পারে, তাহলে এর 1। তাহলে দেখো তো ভাই ওই জিনিসই হইলো করে দিন শেষে x এর জায়গায় 1, y এর জায়গায় 2। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট ভাই। এটা আমি যাদের ক্লিয়ার আছে তারা এটা বুঝতে পেরেছো যে তুল্য সংখ্যা যেটা যার তুল্য সংখ্যা সেটা তার সামনে বসবে। অ্যাসিডের তুল্য সংখ্যা অ্যাসিডের সামনে, ক্ষারের তুল্য সংখ্যা ক্ষারের সামনে। বিক্রিয়া না করে আমি তার উত্তর করে দিতে পারবো, যৌগ চিনলেই হচ্ছে। তো এখানে আমরা এখন সবই বসাতে পারি ভাই। আমার এখান থেকে লাগবে কি, আমার লাগবে হচ্ছে Na2CO3। Na2CO3 আমার এখানে বেসের কত ml, তার মানে SAVA 0.1 ইন্টু 10 বাই 2 ইন্টু SB হচ্ছে আমার 0.2, 2.5 ml। 51 খ হচ্ছে আমার উত্তর। নিচের কোনটি লুইস অ্যাসিড? ভাই আগের চ্যাপ্টার 1 এ বলেছি NCl3 অষ্টক সংকোচন আছে। কোনটি লুইস ক্ষার? এখানে NF3 তে আমার এখানে কিছু আছে, CO2 বেস, LCl3 লুইস বেস, NF3 তে আমার কিন্তু একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, তার মানে আমার এখানে NF3 কিন্তু ভাই কি লুইস বেস। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের 54 পর্যন্ত সলভ হয়ে গেছে। এইটা তোমাদের ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর প্রশ্ন। 0.001 মোলার HCl এর pH মান কত? খুবই সিম্পল, 3 হবে উত্তর, কারণ 0.001 মোলার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মোলার, মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার -3 মিন্স 3। এটা হচ্ছে তার কি ভাই বলতো, এটা হচ্ছে pH। সিম্পল ভাই। কোন জোড়াটি লুইস অ্যাসিড? লুইস অ্যাসিডের ভাই অষ্টক সংকোচন থাকতে হয় ভাই, খুবই সিম্পল, LCl3 আর BF3। এখানেও দেখো একটু 57 কোশ্চেনে K4 FeCN6 F এর জারণ সংখ্যা কত? এটা ফার্স্ট পেপারে ম্যাথ গুলো, তোমাদের ম্যাথ বলতে এই एग्जांपल গুলো ছিল। K4 FeCN6, K4 FeCN6, অর্থাৎ এর মানে হচ্ছে FeCN6 4 মাইনাস
এটাও যা এটাও তা। এফ এর জন্য আমি যদি বলি এক্স, সাইন এর জন্য হচ্ছে -6, মানে এর যার মান হচ্ছে -1 ভাই, হ্যাঁ সাইন এর যার মান হচ্ছে -1 ইজ ইকুয়াল টু হচ্ছে -4, অর্থাৎ এক্স ইকুয়াল টু আমার আসতেছে কি ভাই বলতো +2। তার মানে আমার এখানে এফ এর যার মান সমান কিন্তু +2। ওকে, 58 নাম্বার প্রশ্ন আমাদের এটা হয়ে গেছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডে হাইড্রোজেন যার মান কত ভাই? লিথিয়ামের এটা খুব সিম্পল একটা প্রশ্ন। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে বিষয়টা হচ্ছে এটা +3 +1, এটা -1 হলে তবেই ঠিক হবে। এর যার মান হচ্ছে আমার -1। Na2S4O6 বা S4O6-2 তে সালফারের যার মান কত? S4O6-2 সালফারের যার মান হচ্ছে 4x -12 = -2। তার মানে আমার আলটিমেটলি x = আসছে +2.5, যেটা আসবে ওটাই উত্তর, +2.5ই আমার এখানে উত্তর। জারক বিজারক উভয় রূপে কাজ করতে পারে হচ্ছে Fe2+, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, K2Cr2O7। তুমি এখান থেকে যখন যার মান বের করো ভাই, তাহলে আমার এখানে 2 + 2x - 14 = 0, তার মানে x = +6। তুমি কিন্তু এটাও বের করতে পারছো যে Cr এর মান হচ্ছে +6। K2MnO4, এবার K2MnO4 এ কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ম্যাঙ্গানিজ। আমি যদি বলি হচ্ছে K2MnO4, তার আমার এখানে 2 + x - 8 = 0, তাই কিনা? তাহলে আমার এখানে x এর মানও কি আসছে ভাই বলো তো? +6 উত্তর হবে, এটাও +6। অম্লীয় KMnO4 দ্বারা রিডক্স বিক্রিয়ায় Fe2+ কি হিসেবে কাজ করে ভাই? Fe2+ বিজারক হিসেবে কাজ করে, কারণ ওই বিক্রিয়ায় Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে পরিণত হয় হচ্ছে Fe3+, যে ইলেকট্রন ত্যাগ করে ভাই, এটা জারণ বিক্রিয়া। তার মানে আমার Fe2+ হচ্ছে একটি বিজারক, এটা হচ্ছে জারণ বিক্রিয়া, আর Fe2+ হচ্ছে আমার এখানে বিজারক। আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, এর পরের প্রশ্নগুলো ভাই খুবই সিম্পল। 30 ml 0.1 মোলার FeSO4 এর জলীয় দ্রবণকে টাইট্রেশন করতে কত ঘনমাত্রার 30 ml KMnO4 দ্রবণ লাগবে? তো এইখানে তোমার কিন্তু ভাই ফর্মুলাগুলো জানা লাগবে ভাই, এটা যদি তুমি মোল বা ফর্মুলা না জানো তোমার উত্তর কিন্তু ঠিক হবে না। এখানে ফর্মুলাটা হচ্ছে যে S আর সোজা করে দিই আমি, NFeSO4 = N KMnO4। খুবই সিম্পল বিষয়। এই KMnO4 এর আগে আমার কি আছে ভাই বলতো? KMnO4 এর আগে বসবে হচ্ছে এর 5। এটা হচ্ছে আমার কি এদের কম্বিনেশন, এটা হচ্ছে আমার এখানে এর কম্বিনেশন। তো এইখানে যদি আমরা এখানে বসাই, উত্তরটা যদি আমরা বের করি, তাহলে 30 ml 0.1 মোলার FeSO4 কত টাইট্রেশন করতে কত ঘনমাত্রার 30 ml KMnO4 প্রয়োজন হবে। তার মানে এখানে লিখবো হচ্ছে আমার SV, এটা হচ্ছে FeSO4 এর জন্য, আর লিখবো 5 × SV, এটা হচ্ছে KMnO4 এর জন্য, তাহলে বাকিটুকু আমাদের সবই দেওয়া আছে। আমার দেওয়া আছে হচ্ছে 64 নাম্বার 64। 30 ml 0.1 মোলার, 30 × 0.1 ডিভাইডেড বাই 5 × 5 ডিভাইডেড বাই 5, 30 × 0.1 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই আমার এখানে আয়তন কত ছিল? 30/30। তার মানে অ্যান্সার আসতেছে হচ্ছে 0.02 মোলার, 0.02 মোলার, নাম্বার 64। তো খুব সিম্পল কোশ্চেন ভাই একটা। নিচের কোন যৌগে কার্বনের জারণ সংখ্যা ও যোজনী সমান? এই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু ভাই একদম খুব সিম্পলি কিন্তু আমার এখানে বোঝা যায় ভাই, কারণ আমাদের এই CCl4 যৌগটাতে তুমি যদি আসো, তার মানে এর -1 -4 আর +1, আলটিমেটলি কিন্তু উত্তরটা কিন্তু আমার CCl4 এর জন্য কিন্তু কি প্রযোজ্যতা পায়। CCl4 এ ক্লোরিনের -1, ক্লোরিনের যদি -1 হয় তাহলে -4 × -1 -4, আর কার্বনের +4, আলটিমেটলি হচ্ছে কিনা বিষয়টা কি বোঝা গেছে? এই সিম্পল। আর অন্য জায়গায় তোমাকে এক্স ধরে বের করতে হবে যে ওর -1 এর প্লাস, দেখো এর হচ্ছে -2, এর হচ্ছে +2, সিম্পল। এখানে 0 ওটা তো বেরোচ্ছে না সব জায়গাতে,
কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু বের হবে, এই জায়গাগুলোতে কিন্তু খুব সিম্পলি আমার এটা কিন্তু বের হচ্ছে যে এখানে কি দাঁড়াচ্ছে, যে ক্লোরিনের ক্ষেত্রে সিএল মাইনাস মানে -4, তার মানে কার্বনের জন্য কিন্তু দাঁড়াচ্ছে +4, সিএল এর জন্য দাঁড়াচ্ছে হচ্ছে আমার -4, সিএল এর জন্য আমার দাঁড়াচ্ছে হচ্ছে -4, কারণ জন্য +4, আলটিমেটলি কার্বনের জারণ সংযোজনী যা এটাও তাই CCl4 এর জন্য। ওকে, CONH3 3+ এন্ড দ্য কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা হয় 3+, কারণ এটার 0, এটার যা ওটারও তা। জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে গণ্য করা যায় কোনটি? জারণ বিজারণ বিক্রিয়া হিসেবে গণ্য করা যাবে যে বিক্রিয়ায় তুমি একটা বিক্রিয়া আমি খালি বলে দিই ভাই, এখানে দেখো সবগুলো CO2+CO2+ NH3 0 NH3 0 হয়ে আছে। যেখানে দেখবা একটা মৌলিক অণু বা মৌলিক গ্যাস আছে, দেখো ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু 0, এই 0টা কিন্তু -1 হয়েছে এখানে, তার মানে ভাই এই জায়গাতে কি হয়েছে বলতো, জারণ বিজারণ হয়েছে, জারণ বিজারণ কিন্তু এই জায়গাতেই হয়েছে, তার মানে 4ই উত্তর হবে, আর একটা তো হবে না। এটা +2 -1 আকারে, এটাও +2 -1 আকারে আছে। ক্লিয়ার কি বিষয়টা? ওকে, ভেরি ফাইন। এটা ক্লিয়ার হলেই আমরা আমাদের পরের প্রশ্নে একটু যাব। পরের প্রশ্ন আমাকে বলছে আর 68 নাম্বার 68, এখানে বলেছে COSO4Ki এখানে বিক্রিয়াটিতে বিজারক কোনটি? COSO4 +2 থেকে +1 হয়েছে, তার মানে এটা জারক। CuSO4 +2 থেকে এখানে হয়েছে কি ভাই +1, Cu2I2 তে কিন্তু +1, আর এটা I- থেকে হয়েছে I2, রাইট? তার মানে এটা 0 হয়েছে, এটা কমেছে, এটা জারণ সংখ্যা বেড়েছে, 4, তার মানে এটা জারণ ক্রিয়া, এটা জারণ ক্রিয়া, যার জারণ হবে সে কি ভাই বলতো, সেই হচ্ছে বিজারক। তার মানে এখানে I- হচ্ছে বিজারক, বা Ki-টা হচ্ছে বিজারক। 9.5 গ্রাম FeSO4 কে জারিত করতে 1 ml KMnO4 এর কত ml প্রয়োজন? 1 মোলার KMnO4 এর কত ml প্রয়োজন? আমি এখানে এই জায়গাতে আসবো আবার, এটাই এখানে আমি সলভটা দেখাই দিই। দেখো তাহলে আমার এখানে কিন্তু বলা আছে কি বলতো, 9.5 গ্রাম FeSO4, তার মানে W/M সমান 5 SV KMnO4, এটাই বসবে কিনা? এটা হচ্ছে FeSO4, এই ফর্মুলায় বসাবা। তুমি W জানো, W হচ্ছে 9.5, সব করে দিব না, আমি বলে দিচ্ছি, না মিললে আমাকে দেখাবা। 9.5, M হচ্ছে এর আণবিক ভর, M FeSO4, এটা তুমি এমনি যোগ করে পাবা, আর S হচ্ছে 1 ভাই, আর কি বলবো, আর V বের করা যাবে না? V বের করা যাবে ভাই। V কিসে আসবে জানো? আমি এটা আগেই বলে দিই, এই অ্যানসারে যখন তুমি V বের করবা, V আসবে হচ্ছে লিটার এককে। V কিসে আসবে? V আসবে হচ্ছে লিটারে। এই লিটার যখন বেরোবে, তুমি এর সাথে পরে 1000 গুণ করবা, তাহলে তুমি এটা কিসে পাবা বলো তো? ml এ পাবা। একদম সব উত্তর আমি ভাই বলে দিচ্ছি, খালি মান বসাতে হবে, এতটুকু যদি করতে না পারো তাহলে সমস্যা কিন্তু। 69 আমাদের কমপ্লিট, 69 আমাদের কমপ্লিট। এরপর আসতেছে আমার 70, শক্তিশালী বিজারক কোনটি ভাই? সবার উপরে কিন্তু লিথিয়াম, ধাতুর সক্রিয় সিরিজে যে উপরে থাকবে চ্যাপ্টার 4 এ আসে, সেই কিন্তু শক্তিশালী বিজারক লিথিয়াম। বিক্রিয়াকালে K2Cr2O7 কয়টি ইলেকট্রন গ্রহণ করে? জারণ সংখ্যার সংখ্যক ভাই +6। আচ্ছা, এইখানে খুবই সিম্পল ভাই, IO3- আর 5I, এখানে জারণ ঘটেছে কার? জারণ ঘটেছে হচ্ছে 5I-। বুঝতে পেরেছো কি বিষয়টা? 72 নাম্বার কোশ্চেন, IO3- 5I-। এইখানে আমার একসাথে দুটো জিনিসের কিন্তু ঘটে না, সিম্পলি আমার এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে I- I2 তে পরিণত হয়েছে, কিন্তু আমি কেন এটাকে বাদ দিচ্ছি অপশনটাকে একটু খেয়াল করলে বুঝতে পারবা। অক্সিজেনের কিন্তু জারণ সংখ্যা এখানে কিন্তু ভাই চেঞ্জ হয়ে গেছে, ওর কি চেঞ্জ হয়েছে? ওর কিন্তু হয় নাই, আয়োডিনের খালি চেঞ্জ হয়েছে, ওর যা ছিল তাই আছে। তো যে একাধারে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে I-, একেই আমি কিন্তু উত্তর হিসেবে নিব। অম্লীয় মাধ্যমে KMnO4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে ভাই? KMnO4 পরিণত হয়ে হচ্ছে Mn2+, তার মানে আমার এখানে ছিল হচ্ছে +5 থেকে হয়েছে কি ভাই বলতো +2, তাই না? KMnO4 অম্লীয় মাধ্যমে কয়টি ইলেকট্রন গ্রহণ করে? যে তোমার +5 ছিল আর থেকে +2 হলো, এটা করার জন্য তাকে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে বলতো? তাই গ্রহণ করতে হচ্ছে কিন্তু ভাই 3টা ইলেকট্রন। কয়টা ইলেকট্রন বললাম? তাই কিন্তু 3টা ইলেকট্রন গ্রহণ করতে
হয়েছে। তো এইটা কিন্তু তোমার মাথায় রেখে কাজ করতে হবে। তো 3 ইলেকট্রন যদি গ্রহণ করতেছে তার মানে এখানে আমার কিন্তু উত্তর হবে 73 এর ক। এরপরে যেটা প্রশ্ন আসছে 73 এর অম্লের মধ্যে কেএমএনও4 কয়টি ইলেকট্রন গ্রহণ করে? অম্লের মাধ্যমে কেএমএনও4 থেকে আমার পরিণত হচ্ছে Mn2+। আমার একটু বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করে দিই, দেখি বিষয়টা একটু খেয়াল করো। আমার এখানে KMnO4 অর্থাৎ MnO4 মাইনাস ম্যাঙ্গানিজ জারণ সংখ্যা আমার একটু বের করতে বলেছে ভাই, +7 +7 দেখা হচ্ছে কিভাবে বলো তো, Mn2+ মানে +2 মানে মোট ডিফারেন্স হচ্ছে 5 এর, সরি 3 না, আমার এটা হবে হচ্ছে 3 কাটা আমার হবে হচ্ছে 5। সিলি মিস্টেক, আশা করি বুঝতে পেরেছো ভাই। এটা পরিণত হয় কিসে এবং কি ডিফারেন্স তার এর মধ্যে হয়, এই হচ্ছে বিষয়। ক্ষারীয় মাধ্যমে KMnO4 কয়টি, এবার আসবো একটা বিষয়, আমি এটাই নিয়ে ভাবছিলাম আসলে। KMnO4 যখন আমরা এইটাকে অ্যাসিড মিডিয়ামে দিব তখন এখান থেকে পাবো হচ্ছে আমরা Mn2+। যখন আমরা এটাকে বেসিক মিডিয়ামে দিব আমরা পাবো হচ্ছে MnO2। MnO2 দ্যাট মিন্স এর জারণ সংখ্যা হচ্ছে +4, এখানে তো ভাই +7ই ছিল, +2 মানে এখানে ডিফারেন্স হচ্ছে 5 এর। দেখো 7 থেকে 2 আসতে কিন্তু 5 এর ডিফারেন্স, 7 থেকে 4 আসতে কিন্তু ডিফারেন্স হচ্ছে ভাই 3 এর। মনে থাকবে? এইখানে উত্তর হবে হচ্ছে 3। সরি আমি এইটা ওটা ভাবছিলাম, এটা করতে চাই। ক্লিয়ার কি বিষয়টা ভাই? এই হচ্ছে আমার একই সাথে 73 74 এর উত্তর। এখানে 75 SnCl2 HgCl2 কোনটি জারিত হয়েছে? এই জায়গা তোমাদের অনেক সমস্যা হয় তাই না, জারণ বিজারণ। আমি শুধু জারণ নিয়ে কথা বলবো, বাকিটা তোমরা বুঝে নিবা। জারণ দেয় হচ্ছে বিজারক। বিজারক, বিজারকের বৈশিষ্ট্য কি? বিজারকের বৈশিষ্ট্য হচ্ছে বিজারক নিজে জারিত হয়। এ নিজে কি হয়? বিজারক নিজে হয় জারিত, আর অন্যকে সে কি করে হয় বলতো? বিজারিত করবে। এতটুকু যদি মাথায় রাখবে আর কিছু লাগবে না। বিজারক নিজে জারিত হয়, অন্যকে বিজারিত করে। তো বলেছে যে এই বিক্রিয়ায় কোনটি জারিত হয়েছে? তো জারিত হয়েছে কে? জারিত কে হয়? জারিত হয় বিজারক। বিজারক কে ভাই? SnCl2 মানে আলটিমেটলি Sn2+। দেখো Sn2+ কিন্তু Sn4+ পরিণত হয়েছে। এখানে কিন্তু তোমার ওই Sn2+ টাইপ পরিণত হয়েছে কিসে হয় বলতো? Sn4+। মানে Sn2+ হচ্ছে এখানে আমার জারণ ক্রিয়া দিছে, মানে এটাই বিজারক। বিজারক কি হয়? নিজে জারিত হয়। আশা করি উত্তর পেয়েছো ভাই। বাকিগুলো কিন্তু একইভাবে উত্তর করতে পারবা। তারপরের প্রশ্ন সিমিলার একটা কোশ্চেন যে কি হয়েছে। দেখো ভাই এখানে আমি কোনো কথা ছাড়াই 76 খ দেখাবো, কারণ একটা মূল যৌগ থেকে একটা মৌলিক যৌগ তৈরি, মৌলিক অবস্থা সৃষ্টি হয়েছে। মৌলিক অবস্থা জারণ সংখ্যা হচ্ছে 0, বাকি অবস্থা কিন্তু জারণ সংখ্যা একটু চেঞ্জ হয় ভাই। ক্লিয়ার? এটা দেখেই বলে দিতে পারি। এই জন্য আমরা 76 এর উত্তর, 76 এর উত্তরের পর আমার আসছে হচ্ছে 77। নিচের কোনটি জারক বিজারক উভয় রূপে কাজ করে ভাই? এই H2O2 হাইড্রোজেন পারক্সাইড জারণ বিজারণ উভয় রূপে মানে ক্রিয়া করতে পারে। FeSO4 আর K2Cr2O7 এইটাও কিন্তু ভাই একই সূত্রের সাথে প্রযোজ্য হয়। FeSO4 আর K2Cr2O7 এটাও কিন্তু সিমিলার কোশ্চেন তোমার ওই ইয়ের মতো, কি বলে ওই তোমার KMnO4 এর মতো। N of FeSO4, N of K2Cr2O7 সেম জিনিস, সেম কনসেপ্ট। এখানে আমার জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে 6 আর এর 1, মানে এই অনুপাতে বিক্রিয়া করে। তুমি এবার এখানে তুমি সব বসাও, তোমার যা যা মান চাইছে, তোমার যা যা মান চাইছে, এখানে 10 গ্রাম দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে আমার এখানে কি বসবে বলতো? WFeSO4 বাই MFeSO4 একটু বসাই করবা, 6WK2Cr2O7 বাই MK2Cr2O7। তোমার পরীক্ষার হলে একটা কাজ করে নিলে সুবিধা, এখানে দুটোই তোমার নোন, এখানে তোমার কত গ্রাম তোমার এইটা নোন, খালি এইটাই আননোন ভাই, এটাই বের করতে বলেছে। তুমি পরীক্ষার হলে একটা কাজ করো ভাই, এটা এই কয়দিনে তোমরা একটু করে নিও। সেটা হচ্ছে যে একটা এই K2Cr2O7 টাইপের যৌগ বলো বা তোমার ওই KMnO4 টাইপের যৌগ বলো, এগুলোর আণবিক ভরটা একটু মুখস্থ করে নেবা। এদের আণবিক ভর যদি তোমার মুখস্থ থাকে তাহলে দেখবা হচ্ছে তোমার বিষয়গুলোকে খুব সিম্পলি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? ওকে, এরপরের প্রশ্ন আমি এখানে উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি, যে এটা বিক্রিয়া করতেছে 1:6 অনুপাতে। এর আগে 6 বসবে, এর আগে কি বসবে বলতো? 1 বসবে। এটা হচ্ছে জারক বিজারকের তোমার
সংখ্যার অনুপাত। হ্যাঁ, এই হচ্ছে ভাই ঘটনা এই জায়গাতে। তো আশা করি এইটুকু বোঝা গেছে ভাই, এইটুকু বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে MnO4 MnO4 C2O4 মাইনাস 2Mn2 প্লাস, এই ক্ষেত্রে জারক বিজারকের মৌল সংখ্যার অনুপাত কত? MnO4 কি এখানে সাথে কিছু ছিল মাইনাস? তো হ্যাঁ, MnO4 মাইনাস। ওকে, এই ক্ষেত্রে আমি একটু সিস্টেম ভাই শেখাই দিই ভাই, আমি তুল্য সংখ্যা দিয়ে এগুলো করি, কিন্তু আমি এমনি এমনি কিন্তু লিখছি না। দেখো KMnO4 বা MnO4 এ কিন্তু জারণ সংখ্যার পরিবর্তন 5 হয় অ্যাসিডীয় মাধ্যমে। দেখো অ্যাসিডীয় মাধ্যমে Mn2 প্লাস মানে +7 থেকে 2 মানে কিন্তু 5 এর পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ ইন অক্সিডাইজেশন নাম্বার 5। C2O4 -2 C2O4 -2 এর ক্ষেত্রে কিন্তু চেঞ্জ ইন অক্সিডাইজেশন নাম্বার কিন্তু 2। দেখো খেয়াল করে C2O4 -2 তে কার্বনের যদি আমি জারণ সংখ্যা বের করি 2x - 8 = -2, তার মানে আমার এখানে 6x = কিন্তু 3 +3, তো দুটো আছে, তার মানে আমার 2x মানে হচ্ছে +6। ওকে, ভেরি ফাইন। এখানে কিন্তু দেখো ভাই CO2 মানে +4, CO2 মানে কিন্তু কার্বনের জন্য কিন্তু +4, তার মানে সে কি করেছে ভাই বলো তো? এখানে কার্বন কি করেছে, +3 থেকে +4 এ পরিণত হয়েছে দুটো কার্বন পরমাণু। এখানে 2CO2 হতো, এখানে যদি 2CO2 হতো, তার মানে আমি বলতাম হচ্ছে এটা আলটিমেটলি 2CO2 হলে আমি বলতাম হচ্ছে +8। তার জারণ সংখ্যা দেখো +6 থেকে +7 কে 2 চেঞ্জ হয়েছে, তাই কিনা? এই জন্য এর জারণ সংখ্যার পরিবর্তন কিন্তু ভাই আমরা 2 বলতেছি। আশা করি ভাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমি আরো একবার বলি ভাই, এই জায়গাটা আরো একবার একটু ক্লিয়ার ভাবে বলতেছি, ক্লিয়ার ভাবে একটা সূত্রের জন্য মেনে নিবা, বাকিগুলো বুঝে করবা। আরেকবার বলতেছি আমি, MnO4 মাইনাস পরিণত হয় হচ্ছে Mn2 প্লাসে। এইখানে জারণ সংখ্যার পরিবর্তন, ইলেকট্রন ট্রান্সফার কত হয়েছে ভাই? 5 হয়েছে। C2O4 -2 থেকে পরিণত হয় সবসময় 2CO2। এইখানে এর জারণ সংখ্যা ছিল হচ্ছে +6, এখানে টোটালি হয়েছে হচ্ছে +8, কারণ 2 মোল আছে ভাই, এই সাপেক্ষে কথা হচ্ছে। তার মানে এখানে আমার ইলেকট্রন ট্রান্সফার এখানে হয়েছে কত ভাই? 2। এই 2 আর 5 এই দুটোই হচ্ছে নিজস্ব তুল্য সংখ্যা। এইখানে ফর্মুলেশনটা কি বসবে ভাই? এইখানে ফর্মুলেশনটা বসবে খুব ইজিলি, যে n of KMnO4 is equal to n of C2O4 -2। এদের যে নিজস্ব যে তুল্য সংখ্যা ছিল না, এই যার যার তুল্য সংখ্যা তার সামনে বসবে। তার মানে এর আগে বসবে হচ্ছে 5, এর আগে বসবে হচ্ছে 2। কিন্তু বিক্রিয়া যখন আমরা লিখবো, তখন বিক্রিয়া লেখার সময় কিন্তু উল্টায় যায় বিষয়টা। মানে উল্টে যায় বলতে, এই 2 মোলটা চলে আসবে KMnO4 এর আগে, আর 5 চলে আসবে হচ্ছে কি ভাই বলতো, এই C2O4 এর সামনে। যেখানে এইটা হচ্ছে আমার জারক আর এইটা হচ্ছে আমার কি ভাই বলতো, বিজারক। এটা কিন্তু উল্টায় গেল, এইখানে কিন্তু এটা উল্টায় যাবে, উল্টায় লিখতে হয়। তোমরা যখন ওই অ্যাসিড বেস ট্রাইলেশন করেছো, তখন কিন্তু এইভাবেই করেছো, যে এর মূল উল্টায় লিখলাম না, কিন্তু আমি তুল্য সংখ্যার রেসপেক্টে কি করলাম, এটা বের করে দিলাম। তো আসো এখানে আমরা তো জারক বিজারকের মূল সংখ্যা আমার কি দাঁড়াচ্ছে, এখানে জারক হচ্ছে আমার এটা মানে 5, আর বিজারক হচ্ছে আমার, সরি জারক আর বিজারক না, তাহলে জারক 2:5। খুব সিম্পল, বোঝা গেছে ভাই বিষয়টা? ভেরি ফাইন। অনেক কথা বললাম ভাই, এত কথা আসলে আমি সবসময় বলবো না এই জায়গাতে, ইজিলি বুঝতে পারতেছো আশা করি। নাম্বার 81, সাইনাইডের -6, সাইনাইড হচ্ছে x -6 = -384, সরি 84 না, সরি 81 -3, তার মানে x = কি বলতো ভাই? +3 না? x = +3, এটাই উত্তর। নিচের কোনটি জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করতে পারে? 82 নম্বর, এর আগেও উত্তর আমি দিছি, কিন্তু এটা এই যে 82 এখানেও ছিল, সেম প্রশ্ন। HClO4 এ কিন্তু ক্লোরিনেরটা সর্বাধিক, HClO4 এ হচ্ছে ক্লোরিনের ভ্যালু সর্বাধিক। আচ্ছা, ব্রোমিন 84 নম্বর, ব্রোমিন ছিল 0, 6 থেকে 5 পরিণত হচ্ছে +5। এটা হচ্ছে ডিসপ্রপোর্শন বিক্রিয়া। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা একবার বাড়ছে, একবার কমছে। এখানে হচ্ছে একবার হচ্ছে এখানে ছিল হচ্ছে 0, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে +1। এটা ডিসপ্রপোর্শন বা অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বলে, ডিসপ্রপোর্শন বিক্রিয়া অর
অসামঞ্জস্যকরণ বিক্রিয়াও বলে। আচ্ছা, নিচের কোনটি বিজারক? বেনজোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ক্লোরোইথানোইক অ্যাসিড। তাই বিজারক শ্রেণীর যৌগগুলো স্বাভাবিকভাবেই তোমার হয় হচ্ছে অ্যাসিড, এবং যার H+ দানের প্রবণতাটা একটু বেশি সেই কিন্তু ভাই ভালো বিজারক হয়। তো এখানে বিজারক হিসেবে আমার মূলত কাজ করে কিন্তু মিথানোইক অ্যাসিড, এর কিন্তু বিজারণ ধর্মটা আছে। মিথানোইক অ্যাসিড কারণ হচ্ছে এইটা টলেন বিকারক আর ফেলিং দ্রবণকে বিজারিত করতে পারে, HCOOH। দেখো এখানে কিন্তু অ্যালডিহাইডের মতো মূলক আছে, অ্যাসিডের মতো মূলক আছে ভাই, আলটিমেটলি কিন্তু এই টলেন আর ফেলিং এর সাথে বিক্রিয়া দিতে পারে। টলেন বিকারক, আর এটা যদিও অর্গানিকের প্রশ্ন, আমি আবারও বলছি, আর ফেলিং এর সাথে বিক্রিয়া করতে পারে, এই কারণে আমরা বলি হচ্ছে এই মিথানোইক অ্যাসিড হচ্ছে আমার একটা বিজারক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড হচ্ছে আমার একটি বিজারক অ্যাসিড। ওকে, এর পরের প্রশ্নগুলো ভাই তোমাদের খুব বেশি একটা নাই। হিলিয়াম হচ্ছে GLPC হয়, মোলার সংখ্যা এখন লিটার পার মোল পার সেন্টিমিটার, এটা তোমাদের নাই ভাই। এটা 0.01 মোলার। HPLC হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, এটা HPLC তে মিথানল আর তোমার পানি ব্যবহৃত হয়। এটা এল হচ্ছে সেলের পুরুত্ব, এটা বিয়ার ল্যাম্বার্টের সূত্র ভাই, এগুলো তোমাদের নাই, এটা তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। উত্তরগুলো একটু তোমরা তাও দেখে রাখতে পারো। গ্যাস ক্রোমাটোগ্রাফিতে ব্যবহারযোগ্য বাহক হচ্ছে 94, ব্যবহারযোগ্য বাহক আমার নাইট্রোজেন হিসেবে ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রেই। N2 কমপক্ষে একটি সচল স্থির রসায়ন থাকে, এটাই ক্রোমাটোগ্রাফির বৈশিষ্ট্য, এটা তোমরা গুণগত রসায়নে পড়েছো। পরের প্রশ্নগুলো ভাই খুবই খুবই ইজি, এগুলো নিয়ে আমি খুব বেশি কথা আর বলতে চাই না এখন এই সময় এসে, আমি তাও একটু বোঝাই দিতে পারি আমার মতো করে। যে নাইট্রোজেন অণুর ভর কত ভাই? একটি নাইট্রোজেন অণুর ভর তোমার এটা বের করতে হবে ভাই, কারণ এইভাবে বের করবা যে যে একটি 1 মোল নাইট্রোজেনের ভর কত। 1 মোল নাইট্রোজেনের ভর হচ্ছে কিন্তু 28 গ্রাম, 1 মোল নাইট্রোজেনের ভর হচ্ছে 28 গ্রাম, 28 গ্রাম। তো ওই সাপেক্ষে তোমাকে বলতেছে হচ্ছে, ওই গেল প্রশ্নটা, একটি অণুর ভর কত। 28 গ্রাম ভর, এটা কতটা অণুর বলো তো? 6.023 × 10⁻23 এর ভর হচ্ছে এত, তাই কিনা? তাহলে একটার ভর কত হবে বলো তো? 28/6.023 × 23, তাই কিনা? মিলবে না কেন? উত্তর 1000 বার মিলতে বাধ্য। 28/6.023 × 23 এত গ্রাম। গ্রামকে কেজি করলে আবার কি করতে হবে বলো তো ভাই? আমার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4.64 × 10⁻26, এই গ নাম্বার ভাই উত্তর ভাই। এত গ্রাম কেজি কে হয়েছে ভর কত ভাই? এটা কোনো প্রশ্নই না। 98 নম্বর প্রশ্নটা একটু দেখি। এটা 98 নম্বর প্রশ্ন কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন। 98 নম্বর প্রশ্নে বলছে প্রমাণ KMnO4 দ্বারা আয়রনের পরিমাণ নিষ্কাশনে মানে নির্ধারণে কোনটি? ওই নিজেই নির্দেশক ভাই। KMnO4 কে বলা হয়, KMnO4 কিন্তু সেলফ ইন্ডিকেটর, এটা মনে রাখবা, স্বনির্দেশক। ক্লিয়ার? ওকে। 5 গ্রাম Na2CO3 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করা আছে ভাই। দ্রাবক গ্রাম, তার মানে এটা ভাই W/W ফরম্যাট, মনে থাকে যেন। আমাদের একদম ভেরি লাস্ট কিছু কোশ্চেন, এই প্রশ্নগুলো ভাই একটু সিম্পলি নিবা, কিচ্ছু বলা নাই। জারক বিজারকের মোল সংখ্যা এত। এই দেখো এখানে কিন্তু এই যেটা আমি বললাম একটু আগে ভাই, এইটারই জাস্ট কি একটা ভিন্ন ফরম্যাট। জারক বিজারকের মোল সংখ্যা XY। হ্যাঁ, আসি, দেখো প্রশ্নটা আছে, এমনি তো আমি দিইনি। X হচ্ছে আমার এখানে ধরো অক্সিডাইজিং এজেন্ট, প্লাস Y হচ্ছে আমার রিডিউসিং এজেন্ট। হ্যাঁ, বলেছে এর জন্য হচ্ছে আমার বলেছে হচ্ছে SOVO, এর জন্য বলছে হচ্ছে SRVR। তুমি এর জন্য ফর্মুলা কিভাবে লিখবে হয় বলো তো? তুমি লিখবা হচ্ছে SOVO সমান SRVR, এটাই লিখবা। তো এই মোল গুলোকে ট্রান্সফার করবা না, রিডিউসিং এটা আসবে হচ্ছে এর কাছে, তার মানে Y এখানে যাবে, X এখানে আসবে। মোল থেকে যদি আমরা আসি, মোল থেকে উল্টায় যাবে, তখন মোল থেকে আসলে কিন্তু এরটা যাবে এর কাছে আর এরটা যাবে হচ্ছে আবার এর কাছে। দেখো এটাই হয়েছে, X গেছে এই এর কাছে আর Y গেছে উল্টা পাশে। ক্লিয়ার? দেখো এখানে যেটা মিলবে ওইটাই ভাই। XVO X SRVR,
এক্স এস আর ভি আর বা এম আর ভি আর, আর ওয়াই এটা ঘ নাম্বার হচ্ছে আমার উত্তর ভাই। আমি আমার মতো করে বোঝাইছি। ওকে, ভেরি ফাইন। লিথিয়াম কোবাল্ট অক্সাইড +3 থেকে +4 পরিণত হয়। এটার জারণ সংখ্যা আমরা যদি বের করি +2.67, 8/3 উত্তর আসে। বের করলে দেখাই যাচ্ছে যেটা আসছে তোমার ওইটাই ধরে নিতে হবে। আর এরপরেরটাতে বলেছে এতকে জারিত করতে কত গ্রাম KMnO4 লাগে ভাই, ওই একই ফর্মুলা একই জিনিস 5:1 অনুপাত, এটাও তুমি বের করতে পারবা, এটাও তুমি বের করতে পারবা। এখানে আমাকে SO4 - 2 সালফারের জারণ সংখ্যা কত, SO4 - 2 আয়নে সালফারের জারণ সংখ্যা। ভাই কোনো প্রশ্ন হলো এটা তুমি সব বের করলে হয়ে গেল। 105 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটার আমি সলভ করে দিব না, এটা আমি তোমাদের থেকে নিতে চাই। আমি অনেক ধরনের নলেজ তোমাদেরকে এখানে শেয়ার করেছি, তুমি একটু এই সমতাটা করে সলভটা আমাকে কমেন্ট করে জানাবা, আমি তারপরে এই প্রশ্নের সলভ তোমাদের করে দেবো যে আরো শর্টকাটে কিভাবে করতে হয়। খুবই সিম্পল, জাস্ট সমতা করে এর কি করতে হবে বলো তো, উৎপাদটা লিখতে হবে। জাস্ট তুমি এখানে সমতা করবা, সমতা করে কি লিখবা, এর সমতা করে এর তুমি প্রোডাক্ট গুলো লিখবা, সমতা করে এর তুমি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো লিখবা। এই 105 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে জারক বিজারকের মোল সংখ্যা, এটা আমরা জানি একটু, উত্তর 3:5 এর মধ্যেই আসা উচিত, কিন্তু মিলাই করে দিতে হবে আমাকে ভাই, কিচ্ছু না, জাস্ট সমতা করে ইকুয়েশনটা বের করা, নাথিং এলস। এই অধ্যায়টা ভাই অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এবং মোটামুটি আমরা যা যা পেয়েছি আমরা সবগুলোই সলভ করেছি আমাদের দিক থেকে, এবং অনেক কনসেপচুয়াল আলোচনা আমাদের কিন্তু অলরেডি এই অধ্যায় হয়ে গেছে। তোমরা এই অধ্যায় সলভ করবা, আমি যে ম্যাথ গুলো বলেছি একটু নিজেরা করতে, নিজেরা করবা, জিনিসগুলো একটু ফিল করবা। আরো এটা তো খালি 100টা প্রশ্ন, আরো তো 300 প্রশ্ন আছে, একটু সলভ করো নিজের মতো করে, দেখবে এই অধ্যায় যথেষ্ট তুমি এফিশিয়েন্ট হয়ে যাচ্ছ, তুমি এফিসিয়েন্সি যথেষ্ট বেড়ে যাচ্ছে এই অধ্যায়ের প্রবলেম সলভ করতে গেলে। এবং ম্যাথ খুব ফাস্ট এবং তাড়াতাড়ি ক্যাচ করতে হবে, তাহলেই দেখবা যে তুমি খুব ভালো করতেছো এমসিকিউ, এবং উইদিন টাইম তুমি তোমার এমসিকিউ গুলো শেষ করতে পারছো। আর যত প্রবলেম হয় ভাই আমাকে তোমরা পার্সোনালি জানাবে, আমাদের পেজে জানাতে পারো, অন্তত কমেন্ট বক্সে জানালেও কিন্তু ইজিলি আমরা কি বুঝতে পারি যে কোন অংশটা প্রবলেম হচ্ছে তোমাদের। আর কোন জায়গায় আমারও ভাই ভুল হতে পারে, কোনো ভুল হলে খুবই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবো, এবং অবশ্যই জানাই দেওয়া যে ভাই এই অংশটাতে একটু ভুল হচ্ছে হয়তো। কারণ আমরাও অনেক টাইম বা লেন্দি ভিডিও রেকর্ড করতেছি, কিছু মিস্টেক্স হতেই পারে, মানুষ মাত্রই ভুল, যেহেতু ভুল কোথাও দেখে থাকলে ইনস্ট্যান্ট আমাদের জানাই দিবা যে এই অংশটাতে ভাই এত নম্বর প্রশ্নে ভুল আছে, আমরা ওটা সলভ করে দেবো ইনশাআল্লাহ। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে চ্যাপ্টার 4 এর লেকচার তোমরা পাচ্ছ। খুদা হাফেজ।